ভয়ঙ্কর এক মাফিয়ার সহজ সরল ছেলে টিপু, কিন্তু বাবা খুন হওয়ার পর বাধ্য হয়েই তাকে মাফিয়া জগতে পা রাখতে হয়। আর তখনই তার জীবনে কাল হয়ে আসে ইন্সপেক্টর আর্জুন। কিন্তু এই গল্পের আসল ভিলেন তো ছিল আর এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার। এখন দেখার বিষয় এটি যে টিপু কিভাবে এই দুজনের হাত থেকে বেঁচে তার বাবার খুনের বদলা নেয়। গল্পটি যেমন ফানি তেমনি এতে রয়েছে বেশ কিছু মজাদার টুইস্ট। সব মিলিয়ে মন ভালো করে দেওয়ার মতো সিরিজ এটি, যার নাম গানস অ্যান্ড গুলাবস। প্রথমে আমরা গুলাবগঞ্জ গ্রামের তিনজন স্কুল পড়ুয়া ছাত্রকে দেখতে পাই। এদের মধ্যে দুজন যাদের নাম হলো গঙ্গারাম আর নান্নু। তারা এই নিয়েই ঝগড়া করছিল যে কে সবচেয়ে বেশি তাদের ক্রাশকে ভালোবাসে। গঙ্গারাম তার স্কুলের ইংলিশ ম্যাম চন্দ্রলেখাকে পছন্দ করত এবং নান্নু তার ক্লাসমেট মৌমিতাকে। তাই তারা যখন এই নিয়ে ঝগড়া করছিল তখনই তারা তাদের ভালোবাসার প্রমাণ দিতে তাদের হাত কেটে নিজেদের ক্রাশের নাম লিখতে থাকে। কিন্তু দেখা যায় তারা পুরো নাম লেখে না, শুধু অর্ধেক অর্ধেক নাম লেখে, কারণ তারা তো এখনো তাদের ক্রাশকে প্রপোজও করেনি। তাই তাদের ধারণা যদি তারা তাদের ক্রাশকে প্রপোজ করে আর তারা যদি তাদেরকে রিজেক্ট করে দেয় তখন কি হবে। সেই কারণে আপাতত তারা পুরো নাম লেখে না। যাক, তো এরপরই দেখা যায় গঙ্গারামের দুজন বন্ধু সেখানে চলে আসে। আর সেই সময় গঙ্গারাম সাইডে চলে যায় একটু হালকা হতে। তখনই সে দেখে যে একটি লোককে কিছু লোক ধাওয়া করছে। আর এইখানে এই লোকটির নাম হলো বাবু টাইগার। এই বাবু টাইগার হলো গোলাপগঞ্জের ডনের অনেক বিশ্বস্ত লোক। আর তাকে মারতেই শেরপুরের কিছু লোক এসেছে। এই শেরপুর আর গোলাপগঞ্জের মধ্যে সবসময় শত্রুতা লেগেই থাকে। দেখা যায় সেই সময়ই বাবু টাইগার পাল্টা হামলা করার চেষ্টা করে, কিন্তু শেরপুরের লোকেরা সংখ্যা এত বেশি ছিল যে বাবু টাইগার তাদের সাথে পেরে ওঠে না। আর তারা তাকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করে। গঙ্গারাম তো তখন এই সব কিছু লুকিয়ে লুকিয়ে দেখছিল। তো যেই শেরপুরের লোকেরা সেখান থেকে চলে যায় তখনই গঙ্গারাম বাবু টাইগারের কাছে ছুটে আসে। বাবু টাইগারের অবস্থা ছিল একেবারে মৃতপ্রায়, কিন্তু দেখা যায় এই অবস্থাতেও সে অ্যাটিটিউড নিয়ে তার সিগারেট জ্বালানোর চেষ্টা করে। কিন্তু সে তো সিগারেট জ্বালাতেই পারছিল না। বুঝুন অবস্থা, সে এতটাই সিগারেট খোর যে মৃত্যুর সময়ও তার সিগারেট খেতে মন চাইছে। যাক, তো তখনই গঙ্গারাম তাকে সিগারেট জ্বালাতে সাহায্য করে। বাবু টাইগার তখন গঙ্গারামকে কিছু একটা বলে এবং হাত দিয়ে একটা দিকে ইশারা করে। সে যেখানে কি বলেছে তা এখন আমাদেরকে বলা হয় না। এরপরই দেখা যায় বাবু টাইগার সিগারেটের টান দেয় আর সাথে সাথেই গলা দিয়ে ধোঁয়া বেরিয়ে সে সেখানেই মারা যায়। এরপরে এই দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে বাবু টাইগারের বাড়ি দেখানো হয়। বাড়িতে বাবু টাইগারের শেষকৃত্য হচ্ছে। সেখানেই আমরা তার ছেলে টিপুকে দেখি। এই টিপু পেশায় একজন গ্যারেজ মেকানিক। সে মোটরসাইকেল ঠিক করে আর তার স্বপ্ন হলো সে তার নিজের বড় একটা গ্যারেজ খুলবে এক সময়। সেজন্যই সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাই যে টিপু তার বাবার মৃত্যুতে মোটেও দুঃখী ছিল না, কারণ তার বাবা কখনোই তার সাথে থাকতো না আর সব সময় শুধু খুন খারাপির মধ্যেই থাকতো, যা টিপুর মোটেই পছন্দ ছিল না। টিপু সব সময় এসবের থেকে দূরেই থাকতে চাইতো। সে অনেক শান্তিপ্রিয় একজন মানুষ, তাই সে তার বাবার চলা রাস্তা কখনোই অনুসরণ করে না। তো তখনই তার বন্ধু, যার নাম হলো সুনীল, সে টিপুকে বলতে থাকে যে তোর কষ্ট হচ্ছে না বুঝতে পারছি, কিন্তু একটু তো কান্না কর ভাই। ওই দেখ তোর মা কেমন করে কাঁদছে। টিপু তখন তাকে বলে যে উনি তো আমার সৎ মা। তাও সুনীলের কথাতে টিপু একটু কান্নার অভিনয় করে, না হলে আবার মানুষ কি বলবে। তো সেই সময় সেখানে গোলাপগঞ্জের ডন গাঞ্জি ভাই চলে আসে। তার সাথে তার রাইট হ্যান্ড মাহেন্দার এবং তার ছেলে যুগ্নও সেখানে আসে। গাঞ্জি ভাই তো এটা নিয়ে অনেক রেগেছিল যে বাইরের লোক তার এলাকায় প্রবেশ করেছে, তার উপর তার নিজের লোককে হত্যা করেছে, তাও এমন একজনকে হত্যা করেছে যে ছিল তার গ্যাংয়ের সবচেয়ে বিশ্বস্ত লোক। তো গাঞ্জি ভাই এরপর টিপুর কাছে আসে। সে টিপুকে জিজ্ঞেস করে যে তুমি কি করো। টিপু তাকে জানায় যে আমি একজন গ্যারেজ মেকানিক। গাঞ্জি ভাই তখন তাকে বলতে থাকে যে শোনো, তুমি তো বাবু টাইগারের ছেলে। বাবু টাইগার এতদিন ধরে আমার সাথে কাজ করেছে, কিন্তু তোমাকে তো কোনোদিন আমি দেখিনি। তোমার কি আমাদের সাথে কাজ করার কোনো ইচ্ছে নেই? টিপু তখন তাকে বলতে থাকে যে দেখুন, আমি খুবই সাধারণভাবে জীবনযাপন করি, এটাই আমার পছন্দ। আমার এসব খুন খারাপা একদমই ভালো লাগে না। এসব করতে আমার অনেক ভয় হয়। গাঞ্জি ভাই যখন টিপুর সাথে কথা বলছিল তখনই সেখানে গঙ্গারাম চলে আসে। সে বাবু টাইগারের ছেলেকেই খুঁজছিল, কারণ বাবু টাইগার তাকে তার ছেলেকে কিছু বলতে বলেছিল। সে এসেই তো টিপুর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু টিপুর সাথে তো তখন গাঞ্জি ভাই কথা বলছিল। তাই গাঞ্জি ভাইয়ের লোকেরা তাকে টিপুর সাথে কথাই বলতে দেয় না। তো গঙ্গারামের আর কি করার, তাই সে সেখান থেকে চলে যায়।
এরপরই দেখা যায় গাঞ্জি ভাই টিপুকে বলে যে সে যেন যে কোনো প্রয়োজনে তার কাছে চলে আসে, সে তাকে সাহায্য করবে আর তার পাশে থাকবে। এইসব বলে সে সেখান থেকে চলে যায়। এরপরই বাড়ি এসে সে তার রাইট হ্যান্ড মাহেন্দারকে বলে যে আমার এলাকায় এসে আমার কাছের লোককেই মেরে দিল, এটা নিশ্চয়ই ওই নাভেদের কাজ, আমি ওকে ছাড়বো না। যাক, তো এরপরই আমরা অর্জুন ভার্মা নামের একজন পুলিশ অফিসারকে দেখতে পাই। তার সবে মাত্রই গোলাপগঞ্জে ট্রান্সফার হয়েছে, এর আগে সে দিল্লিতেই ছিল। তো সেই থানায় আসলে কনস্টেবল রামপ্রসাদ তাকে ওয়েলকাম জানায়। অর্জুনের পরের দিন আসার কথা ছিল, কিন্তু সে তো একদিন আগেই ডিউটিতে জয়েন করেছে। আর এসেই দেখা যায় সে সেখানকার আফিম ফ্যাক্টরির সমস্ত ফাইলগুলো চায়। অর্জুন ছিল অনেক বেশি সৎ এবং পরিশ্রমী একজন মানুষ, তাই সে এসেই তার কাজ করা শুরু করে দিয়েছে। তো সে এখানে আফিমের ফাইলগুলো এজন্যই চায় কারণ এই এলাকায় অনেক বেশি আফিম চাষ হয়। আসলে সরকারই এখানে আফিম চাষ করার পারমিশন দিয়েছে, কারণ বিভিন্ন ওষুধ তৈরিতে আফিমের প্রয়োজন হয়। কিন্তু সেখানে সরকারের আড়ালে আফিমের চোরা কারবারও চলে, আর এখানকার 2 গ্রামে সকল ক্রাইমই আফিমকে ঘিরে হয়। এরপরই দৃশ্য পরিবর্তন হয়, আর আমাদের আবারও গাঞ্জি ভাইকে দেখানো হয়। তার সাথে কলকাতা থেকে সুকান্ত বাবু দেখা করতে এসেছে। সুকান্ত বাবু গাঞ্জি ভাইকে অনেক বড় অ্যামাউন্টের আফিমের অর্ডার দেয় এবং এই মাস শেষ হওয়ার আগেই তার ডেলিভারি দিতে বলে। এত বড় ডিল তো গাঞ্জি ভাই এর আগে কখনোই করেনি। তাই সুকান্ত গাঞ্জিকে বলে যে যদি তুমি টাইম মতো আফিম ডেলিভারি করতে না পারো তাহলে আমার ওপরওয়ালারা নারাজ হয়ে যাবে, আর ওপরওয়ালারা নারাজ হলে কি হবে তা তো তুমি কল্পনাও করতে পারছো না। তখনই গাঞ্জি ভাই তাকে বলে যে দেখুন, আপনি চিন্তা করবেন না, আপনার মাল সময়ের আগেই পৌঁছে যাবে। এরপরেই সুকান্ত গাঞ্জিকে অ্যাডভান্স টাকা দেয়, আর এরপরই ডিল ফাইনাল করে সে সেখান থেকে চলে যায়। গাঞ্জি এবার বাড়ি চলে আসে আর বলতে থাকে আজ আমার এলাকায় এসে আমাকেই সে হুমকি দিয়ে গেল। শুধুমাত্র এত বড় ডিল বলে গাঞ্জি ভাই একদম চুপ করে থাকে, না হলে তো সুকান্তর খবরই ছিল। আর সে এটাও বলতে থাকে যে আজ যদি বাবু টাইগার বেঁচে থাকতো তাহলে তো আমার কোনো চিন্তাই করতে হতো না, সে নিজেই সবকিছু সামলে নিত। তো বোঝাই যায় সে বাবু টাইগারকে কতটা বেশি বিশ্বাস করত। এরপরে আমাদের টিপুকে দেখানো হয়, সে তার গ্যারেজেই কাজ করছিল। তখনই চন্দ্রলেখা তার গ্যারেজে আসে। তার মোটরসাইকেলের চাকা লিক হয়ে গেছে, সেটি সারানোর জন্যই মূলত সে এখানে এসেছে। দেখা যায় চন্দ্রলেখাকে টিপু লেখা বলে ডাকে। তো টিপু লেখার মোটরসাইকেলের চাকা তখন ঠিক করে দেয়। লেখা টিপুকে টাকা দিতে চাইলে টিপু তা নেয় না, তাই লেখা তার মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে যায়। টিপু তখন সুনীলকে বলতে থাকে যে একদিন বড় গ্যারেজ খুলবো আর লেখাকেও প্রপোজ করব। আসলে লেখাকে সে অনেকদিন ধরেই পছন্দ করে, কিন্তু আজ পর্যন্ত তার মনের কথা সে তাকে বলতে পারেনি। তো তখন সুনীল তাকে বলতে থাকে যে দেখ, আমি দেখেছি যে লেখার বাড়িতে প্রায় প্রতিদিনই সম্বন্ধ আসে, তাই দেরি হওয়ার আগেই ওকে তোর মনের কথা বলে দে, না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। এটা শুনেই তো টিপু লেখাকে লাভ লেটার দেওয়ার পরিকল্পনা করে। আর লেখা যেহেতু ইংলিশের টিচার, তাই টিপু সিদ্ধান্ত নেয় যে সে ইংরেজিতেই তাকে একটা লাভ লেটার লিখবে। কিন্তু ইংরেজি তো দূরের কথা, সে তো ঠিকমতো হিন্দিও লিখতে জানে না, তাই সে এবার একজন স্কুল ছাত্রকে এই লাভ লেটার লেখার কাজ দেয়। এদিকে আমরা দেখতে পাই যে স্কুলে জ্যোৎস্না নামের একটি মেয়ে জয়েন করেছে, আর এই জ্যোৎস্না হলো অর্জুন ভার্মারই মেয়ে। এই ক্লাসের মনিটর এবং ফার্স্ট বয় হলো লাল কৃষ্ণ, সে অনেক বছর ধরেই ক্লাসে টপ করে আসছে। এদিকে দেখা যায় অর্জুন গ্রামের আফিম ফ্যাক্টরি ভিজিট করে, সেখানে আফিম কিভাবে প্রসেসিং হয় এই ব্যাপারে সব ইনফরমেশন নেয়। সে যখন ফ্যাক্টরি ভিজিট করছিল তখন এসপি মিশ্রা তার সাথে দেখা করতে আসে। এসপি মিশ্রা তাকে বলে যে আমরা পরে দেখা করে আরামে বসে কথা বলবো। এই বলেই সে সেখান থেকে চলে যায়। এরপরেই আমাদেরকে লাল কৃষ্ণকে দেখানো হয়। টিপু গঙ্গারামকে লেটার লেখানোর কাজ দিয়েছিল, কিন্তু গঙ্গারাম ইংরেজি তেমন না পারায় সে ক্লাস টপার লাল কৃষ্ণকে লেটার লিখতে দেয়। আর এই লেটার লেখার বিনিময়ে টিপু যেই টাকা দিয়েছিল সেই টাকা তারা দুজনেই ভাগ করে নেয়। লাল কৃষ্ণ তো রোমান্টিক ইংলিশ গান চালিয়ে সুন্দর রোমান্টিক একটা লাভ লেটার লিখে দেয়। এরপরেই গঙ্গারাম সেই লেটার নিয়ে টিপুর কাছে আসে। টিপুর বন্ধু সুনীল লেটারটি একবার দেখে, সে দেখে যে লেটারে 4 বার লাভ লেখা আছে এবং চিঠি দিয়ে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। গঙ্গারাম তখন টিপুকে জিজ্ঞেস করে যে চিঠিতে কার নাম লিখবো, কারণ চিঠিটি কাকে লিখতে হবে সেটি টিপু তাকে বলেনি। টিপু তখন তাকে বলে যে চন্দ্রলেখা। গঙ্গারাম এটা শুনে জিজ্ঞেস করে যে কোন চন্দ্রলেখা, আমাদের স্কুলের ম্যাম চন্দ্রলেখা? টিপু বলে হ্যাঁ সেই তো। এটা শুনেই তো গঙ্গারাম অনেক রেগে যায়, কারণ সেই তো চন্দ্রলেখাকে ভালোবাসে। তাই সে এবার চিঠিটি নিয়ে তাকে বলে যে আমি আমার বন্ধুর কাছ থেকে নাম লিখে আসছি। ক্লাসে এসেই সে তার বন্ধুকে বলে
যে আমি এতদিন ধরে ম্যামকে পছন্দ করি আর আমার ভালোবাসা ওই টিপু নিয়ে যাবে, এটা তো আমি কোনোদিনও হতে দিব না। এবার দেখ ওই টিপুর আমি কি অবস্থা করি। যাক, তো এরপরে আমাদেরকে গাঞ্জি ভাইকে দেখানো হয়। সে মাহেন্দারকে বলে যে আমাদের সব কৃষকদেরকে বলে দাও যে এবার যেন 1 গ্রাম আফিমও ওয়েস্ট না হয়। এবার সামান্য পরিমাণ আফিমও আমাদের জন্য অনেক মূল্যবান। সে আরো বলে যে যদি বাবু টাইগার বেঁচে থাকতো তাহলে আমার তো কোনো চিন্তাই করতে হতো না, সে তো এই সবকিছু সামলে নিত। আসলে সে প্রতিক্ষণেই বাবু টাইগারকে মনে করছিল। তো মাহেন্দার তখন তাকে বলে যে একটা কথা জানানোর ছিল। ওই নাভেদ নাকি বোম্বে থেকে একটা কন্ট্রাক্ট কিলার এনেছে, তার নাম আত্মারাম। তাকে 4 কাট আত্মারামও বলা হয়, কারণ সে 4 কোপে তার প্রতিপক্ষকে শেষ করে। আর সেই ওই বাবু টাইগারকে মেরেছে। আজ পর্যন্ত অনেকেই এই আত্মারামকে মারার চেষ্টা করেছে, কিন্তু কেউই তাকে মারতে পারেনি। গাঞ্জি ভাই এসব শুনে তখন তাকে বলে যে দেখে নেব এই আত্মারামকে। এরপরেই টিপুকে দেখানো হয়। তার কাছে গঙ্গারাম লেটার দিয়ে গিয়েছিল, তাই যখন সে লেখাকে দেখে তখনই সে দৌড় দিয়ে তাকে লেটারটা দিয়ে আসে। টিপু তো অনেক বেশি এক্সাইটেড ছিল, কিন্তু লেখা তো চিঠিটা পড়েই অনেক রেগে যায়। আর সে টিপুর কাছে এসে চিঠিটা ছুঁড়ে মারে আর তাকে বলতে থাকে যে তোমার কাছ থেকে এত নোংরা ব্যবহার আমি আশা করিনি, আর কোনোদিন আমার সামনে আসবে না। এ বলেই লেখা সেখান থেকে চলে যায়। টিপুর তো তখন খুবই খারাপ লাগে, তাই সে সুনীলকে বলে যে লেখা তো একটু ভালো করেও কথাটা বলতে পারতো, এমন ব্যবহার করার কি দরকার ছিল। যাক, তো এরপরই আমাদের অর্জুনকে দেখানো হয়। সে বাড়িতে এসেই তার ওয়াইফকে সরি বলে, কারণ তার জন্য বারবার তাদেরকে শহর পাল্টাতে হয়, যে কারণে তার ওয়াইফের বিজনেসে অনেক লস হয়ে যায়। তখনই তার ওয়াইফ তাকে বলতে থাকে সে যেন এই নিয়ে চিন্তা না করে। তো এরপর সে অর্জুনকে একটা কথা বলে যে সকাল থেকেই কেউ একজন বারবার ফোন দিচ্ছে, কিন্তু সে ফোন রিসিভ করলেই অপর পাশের লোক ফোন কেটে দিচ্ছে। এই কথা বলা শেষ হতে না হতেই আবারও ফোন আসে। এবার ফোনটা রিসিভ করে অর্জুন। তখনই দেখা যায় অপর পাশ থেকে ইয়ামিনী নামের একটি মেয়ে কথা বলে ওঠে। সে অর্জুনকে বলে, অর্জুন তুমি কি আমাকে মিস করো? ইয়ামিনীর কণ্ঠ শুনেই তো অর্জুন একদম শকড হয়ে যায়। সে সাথে সাথে ফোন রেখে দেয়। তো এই ইয়ামিনীর সাথে অর্জুনের কি সম্পর্ক তা তো আমরা পরেই জানতে পারবো। এরপরে গোলাপগঞ্জ আর শেরপুরের এলাকার মাঝামাঝি একটা জায়গা দেখানো হয়। এটা ছিল একটা ধাবা। সেখানে গোলাপগঞ্জ আর শেরপুর উভয় গ্রামের লোকেরাই খাবার খেতে আসতো। তবে 2 গ্রামের লোকেদের মধ্যে প্রায়ই ঝুটঝামেলা হওয়ার কারণে ধাবার মালিক মধ্যে একটা সীমানা টেনে দিয়েছে, আর 2 গ্রামকে এটি ক্রস করতে নিষেধ করেছে। তো দেখা যায় যুগ্নু যখন তার বন্ধুদের সাথে খাবার খাচ্ছিল সেখানে, তখনই শেরপুরের লোকেরা ইচ্ছে করে গোলাপগঞ্জের লোকেদের সাথে ঝামেলা করতে চায়। আসলে এই 2 গ্রামের মধ্যে এতটাই শত্রুতা, এসব সীমানা টিমানা টেনে কোনো লাভই হয় না। তাদের মধ্যে ঝামেলা সবসময়ই হতে থাকে। তো এবারও তো ঝামেলা শুরু হয়ে যায়, আর এরই এক পর্যায়ে তারা হাতাহাতিতে পৌঁছে যায়। তখনই যুগ্নু সেখান থেকে কোনো মতে বের হয়, আর শেরপুরেরই একজনের মোটরসাইকেলে কোল্ড ড্রিঙ্ক ঢেলে দেয়। এদিকে অর্জুন ইয়ামিনীর সাথে দেখা করতে আসে। ইয়ামিনী গোলাপগঞ্জেরই একটা হোটেলে ছিল। এদিকে যুগ্নু যাদের বাইকে কোল্ড ড্রিঙ্ক ঢেলে দিয়েছিল তারা তাদের বাইক ঠিক করতে টিপুর গ্যারেজে আসে। টিপু তো অনেক স্যাড ছিল, কারণ লেখা তার ভালোবাসা রিজেক্ট করে দিয়েছে, তাই সে কোনোভাবেই কাজ করতে চাইছিল না। তার তো কোনো কিছুতে মনই বসছিল না, কিন্তু তারা অনেক রিকোয়েস্ট করায় সে কাজ করতে শুরু করে। তখনই সেই 2টো লোক টিপুকে বলে যে তুই কি বাবু টাইগারের ছেলে? টিপু তাকে বলে হ্যাঁ। তখন সেই লোকগুলো টিপুকে খেপানো শুরু করে আর বলে যে তোর বাবাকে তো আমরা মেরেছি, তোর বাবা নিজের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল, কিন্তু আমরা তাকে ধরে মুরগির মতো জবাই করে মেরেছি। এই সব শুনে তো টিপু অনেক রেগে যায়। সে তার বাবার মৃত্যুতে তখন কষ্ট পায়নি ঠিকই, কিন্তু তার বাবাকে তারা কি নৃশংসভাবে মেরেছে এইসব কথা শুনে সে তো অনেক বেশি রেগে যায়। এমনিতেই তার মুড অনেক খারাপ ছিল, তার উপর এই 2 জন এসে ঝামেলা শুরু করেছে। টিপু তো তখন তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু তারা চলে না গিয়ে আবারও টিপুকে জ্বালাতে থাকে। তাই এক পর্যায়ে টিপু আর নিজেকে সামলে রাখতে পারে না, তাই সে রেঞ্জ দিয়েই একজনকে সেখানে মেরে ফেলে। এটা দেখেই তো পাশের জন ভয়ে দৌড়াতে থাকে, কিন্তু তাকে তো এখন ছেড়ে দেওয়া যাবে না, তাই টিপু তাকে দৌড়ে ধরে এবং তাকেও সে মেরে ফেলে। কিন্তু এরপর কি করবে, তাই এই নিয়ে সে সুনীলের কাছে সাহায্য চায়।
আর দুইজন মিলে সেই লাশ এবং মোটরসাইকেলটিকে একটি খাদের মধ্যে ফেলে দেয়। এরপরে আর্জুনকে দেখানো হয় সেই ইয়ামিনীর সাথে দেখা করতে এসেছে। তাদের মধ্যে হওয়া কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি যে আর্জুন ইয়ামিনীকে পছন্দ করত, কিন্তু হঠাৎই কোনো কারণ ছাড়া ইয়ামিনী তাকে ছেড়ে চলে যায়। তাই আর্জুন ইয়ামিনীকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, তুমি এখানে কেন এসেছো? তখন ইয়ামিনী আর্জুনকে একটি ফোন নাম্বার দেয় এবং এই নাম্বারেই যোগাযোগ করতে বলে। এরপরে আত্মারামকে দেখানো হয়। সে জানতে পারে তার গ্যাংয়ের লোক খুন হয়েছে, তাই সে গোলাপগঞ্জে এসে খোঁজ নিতে লেগে পড়ে যে তাদের লোকেদের কে মেরেছে। তখন তার লোকেরা তাকে বলে যে যেই মেরেছে আমরা খুব তাড়াতাড়ি তাকে খুঁজে বের করছি। এদিকে টিপু আর সুনীল একটি মন্দিরে আসে তাদের পাপ দূর করতে। মন্দিরের পূজারীকে সুনীল বলে যে আমার বন্ধু তার পাপ দূর করতে চায়, তাই ওর জন্য একটা পুজো করুন। সেই পূজারী তখন তাকে জিজ্ঞেস করে যে তোমার বন্ধু কি পাপ করেছে? টিপু তাকে বলে যে আমার হাতে 2টো খুন হয়েছে। তো এরপরই সেই পূজারী তার জন্য পুজো করে এবং তাকে একটা তাবিজও দেয়। কিন্তু এখনো টিপু ভয় পাচ্ছিল, কারণ সে তো এসব আগে কখনোই করেনি। রাগের মাথায় এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে, তাই এখন সে ভয় পাচ্ছিল। তখনই তার বন্ধু সুনীল তাকে বলে যে গাঞ্জি ভাইকে সব কথা খুলে বলতে এবং তার সাহায্য নিতে। এদিকে গাঞ্জি আর্জুনের সাথে দেখা করতে আসে। সেখানে সে আর্জুনকে বলে যে এখানে সব কাজের একটি সিস্টেম আছে, এসপি মিশ্রা আপনাকে সব বুঝিয়ে বলবেন। অর্থাৎ এসপি মিশ্রা ছিল তারই লোক, টাকা পয়সা দিয়ে সে তাকে হাত করে রেখেছিল। তো এবার গাঞ্জি আর্জুনকে বলতে থাকে আপনার কোনো প্রয়োজন হলে আমাকে জানাবেন। তো এক কথায় সে আর্জুনকেও তাদের হয়ে কাজ করার জন্য বলছিল, কিন্তু আর্জুন তো তাদেরকে বলেই দেয় যে আমার প্রয়োজন অনেক কম। এই বলে সে গাঞ্জির সাথে আর হাত মেলায় না। এরপরে গাঞ্জি ভাই সেখান থেকে চলে যায়। গাঞ্জি ভাইয়ের বাড়ির দোতলায় ওঠার জন্য কাঠের সিঁড়ি লাগানো হচ্ছিল। তখনই টিপু আর সুনীল গাঞ্জি ভাইয়ের সাথে দেখা করতে আসে। তারা গাঞ্জি ভাইকে বলে যে শেরপুরের যেই 2জন লোক খুন হয়েছে তাদেরকে টিপুই মেরেছে। এটা শুনেই তো যুগ্নু বলে যে কিভাবে মেরেছ, বিস্তারিত বলো আমাদেরকে। এরপরেই টিপু তাদেরকে সব বলে যে কিভাবে সে তাদেরকে রেঞ্জ দিয়ে মেরেছিল। তো এইসব শুনে গাঞ্জি টিপুকে জিজ্ঞেস করে যে তো এখন তুমি কি চাও, তুমি কি আমাদের সাথে কাজ করতে চাও? এর উত্তরে টিপু বলে যে না, আমি আপনাদের সাথে কাজ করতে চাই না, আমি চাই যেন আমি কোনো পুলিশের ঝামেলায় না পড়ি। গাঞ্জি ভাই তখন তাকে বলে যে কোনো ঝামেলাই হবে না, তুমি চিন্তা মুক্ত থাকো। এরপরে টিপু আর সুনীল সেখান থেকে চলে যায়। এদিকে স্কুলে ইউনিট টেস্টের রেজাল্ট বের হয়, যেখানে গঙ্গারাম ফেল করে, কিন্তু এতে তার কোনোই লজ্জা লাগে না। কিন্তু যখন এই টেস্টের টপারের নাম অ্যানাউন্স করা হয় তখন তো লালকৃষ্ণ ভাবছিল যে সে এবারও টপ করবে, তবে দেখা যায় তার ধারণা ভুল প্রমাণিত হয়। যখন চন্দ্রলেখা ম্যাডাম সবাইকে বলে যে এবারের পরীক্ষায় জ্যোৎস্না টপ করেছে আর লালকৃষ্ণ সেকেন্ড, তখন তো সবাই অবাক হয়ে যায়। আর এর ফলে এখন থেকে ক্লাস মনিটর লালকৃষ্ণর জায়গায় জ্যোৎস্না হয়ে যায়। লালকৃষ্ণের কাছ থেকে ক্লাস মনিটরের ব্যাচটাও নিয়ে নেওয়া হয়। এতে তো লালকৃষ্ণ অনেক অপমানিত বোধ করে, কারণ তার এতদিনের গৌরব কেউ নতুন এসেই ভেঙে দিয়েছে, এটা সে মেনে নিতে পারে না। এদিকে টিপু আর সুনীল দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। তখন টিপু সুনীলকে বলে যে এই চিঠিতে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। সুনীল তখন তাকে বলে যে আমরা এত টেনশনে আছি আর তুমি এখনো এই চিঠি নিয়ে পড়ে আছো। টিপু তখন সুনীলকে বলতে থাকে যে আরে আমার কথা বিশ্বাস কর, এই চিঠিতে নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে, না হলে লেখা আমার উপর এত পরিমাণে রেগে যাবে কেন? তখনই সুনীল চিঠিটা নিয়ে দেখে। সুনীল তাকে বলে যে আরে এটা তো সেই চিঠি না, আগের চিঠিতে তো 4 বার লাভ লেখা ছিল, কিন্তু এই চিঠিতে তো একটাও লাভ লেখা নেই। তারা তখন তাদের গ্যারেজে কাজ করা ছোটুকে চিঠিটা পড়তে দেয়, কারণ ছোটু ক্লাস 10 পর্যন্ত পড়ালেখা করেছে, তাই সে ইংরেজি পড়তে জানতো। তো এই চিঠিটি পড়েই ছোটু টিপুকে বলে যে ভাই চিঠিতে তো অনেক অশ্লীল কথা লেখা, আপনার ভাগ্য ভালো যে লেখা দিদি আপনাকে জুতো পেটা করেনি। এই শুনে তো টিপু গঙ্গারামের উপর অনেক রেগে যায়, তাই স্কুল ছুটি হওয়ার পরেই সে গঙ্গারামকে ধরে। এই গঙ্গারাম আর লালকৃষ্ণ স্কুল ছুটির পর একসাথেই বাড়ি যাচ্ছিল। তখনই টিপু গঙ্গারামকে ধরে চিঠিটা দেখায় আর বলে যেটা কে লিখেছে। লালকৃষ্ণ চিঠি দেখে বলে যে এটা তো আমার লেখা নয়। টিপু তখন গঙ্গারামকে সত্যি কথা বলতে বলে। গঙ্গারাম তখন বলে যে এই কাজ সেই করেছে। টিপু তো এটা শুনে অবাক হয়ে যায়
আর তাকে জিজ্ঞেস করে যে সে এমনটা করলো কেন, এটা করার কারণ কি। তখনই গঙ্গারাম জানায় যে সে চন্দ্রলেখা ম্যাডামকে ভালোবাসে। এই কথা শুনেই তো টিপু আর সুনীল হাসতে থাকে, কারণ এ তো বাচ্চা একটা ছেলে। যাক, তো এরপরেই তারা লালকৃষ্ণকে আর একটা চিঠি লিখতে বলে এবং চিঠিতে আগের চিঠির জন্য ম্যাডামকে সরিও বলতে বলে। লালকৃষ্ণ তখন তাকে বলে যে ইংলিশ গান না শুনলে সে ঠিকমতো চিঠি লিখতে পারে না। তাই টিপু গঙ্গারামকে দিয়ে লালকৃষ্ণর বাড়ি থেকে মিউজিক প্লেয়ার আনায়। এদিকে অর্জুন রামপ্রসাদকে জিজ্ঞেস করে যে এখানে যেই পরিমাণ আফিম উৎপাদন হয় সেই পরিমাণ তো আমি ফ্যাক্টরির রেকর্ডে দেখলাম না। রামপ্রসাদ তাকে জানায় যে এখানে গাঞ্জি কিছু কৃষকের কাছ থেকে বেশি দাম দিয়ে আফিম কিনে নেয়, তাই সব আফিম সরকারের কাছে পৌঁছায় না। তো এরপরই দৃশ্য আবারও চলে যায় টিপুদের কাছে। লালকৃষ্ণ তখন রোমান্টিক গান চালিয়ে চিঠি লিখছিল। চিঠি লেখার সময় টিপু গঙ্গারামকে জিজ্ঞেস করে যে সেদিন তুই আমাকে কিছু বলতে চেয়েছিলি না, কি বলতে চেয়েছিলি বলতো। গঙ্গারাম তখন তাকে বলে আমি তোমাকে আর বলবো না, কারণ এখন থেকে তুমি আমার শত্রু। বুঝুন অবস্থা, এই বাচ্চা ছেলের তার টিচারের প্রতি কি ভালোবাসা। যাক, তো এই সময় ইংরেজি গান শুনে টিপু আর সুনীল তো কিছুই বুঝতে পারছিল না, তবু এই গান শুনে তারা মুগ্ধ হয়ে যায়, একদম রোমান্টিক ফিল পায়। এরপরে টিপু সেই চিঠিটা চন্দ্রলেখাকে দেয়, আর সে আগের চিঠির জন্য ক্ষমা চেয়ে বলে আসলে ওই চিঠিটা আমি লিখিনি, আর আমি তো ইংরেজি জানিও না, আপনি ইংরেজির টিচার, তাই ভাবলাম আপনাকে ইংরেজিতেই একটা চিঠি দেই। চন্দ্রলেখা তখন টিপুকে বলে যে তুমি কি বলতে চেয়েছিলে তা আমি বুঝতে পেরেছি, কিন্তু টিপু তুমি খুবই সাধারণ ছেলে, তুমি সাধারণভাবে চলতে পছন্দ করো, কিন্তু আমি এমনটা নই। আমি চাই যে পুরো আকাশ আমার হোক, তাই তোমার আর আমার মধ্যে কিছু হওয়া সম্ভব নয়। এই বলে সে সেখান থেকে চলে যায়। বেচারার তো মনটা আবারও ভেঙে যায়। এরপরই আমরা অর্জুনকে দেখি, সে বিভিন্ন আফিমের খামারে গিয়ে খোঁজ খবর নিচ্ছিল। তখনই আমরা দেখতে পাই যে একটি লোক তাকে ফলো করছে। এরপরই সেই লোকটি অর্জুনের কাছে আসে আর বলে যে আমি কখন থেকে আপনার ফোনের জন্য অপেক্ষা করছি, কিন্তু আপনি তো ফোনই করছেন না। এর মানে ইয়ামিনী এই লোকটির ফোন নাম্বার অর্জুনকে দিয়েছিল। তো সে অর্জুনকে কারোর সাথে দেখা করতে বলে, কিন্তু অর্জুন তো কিছু না বলে তাকে ইগনোর করেই সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই সেই লোকটি অর্জুনকে বলতে থাকে যে দেখুন, আমি আপনার বাড়ি গিয়েছিলাম, আপনার বউ বাচ্চাকেও দেখলাম, এত সুন্দর ফ্যামিলি থাকা সত্ত্বেও ওই মেয়েটির সাথে এমন কাজ করার কি দরকার ছিল। আমার কাছে কিন্তু সব ছবি আছে, সেগুলো আমি আপনার বাড়ি পাঠিয়ে দিয়েছি। এটা শুনেই তো অর্জুন ঘাবড়ে যায় আর তাড়াতাড়ি করে বাড়িতে আসে। তার ওয়াইফ সেই খামটি খুলতেই যাচ্ছিল, কিন্তু তখনই অর্জুন চলে আসে আর সে সেই খামটি নিয়ে নেয়। সে বলে যে এটা একটু পার্সোনাল, এই বলেই সে খামটি নিয়ে উপরে চলে আসে। আর যখন সে খামটি খুলে তখন সে দেখতে পায় যে এতে তো তার আর ইয়ামিনীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ছিল। এগুলো দেখেই তো সে অনেক বেশি ঘাবড়ে যায় আর দ্রুত ছবিগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এরপরই আমাদের টিপুকে দেখানো হয়। চন্দ্রলেখা আবারও তার সাথে দেখা করতে আসে। সে আগে কখনো টিপুর সাথে চা খায়নি, তাই এবার সে নিজেই চা খেতে চায়। চা খেতে খেতে চন্দ্রলেখা টিপুকে জিজ্ঞেস করে যে শেরপুরের ওই দুইজন লোককে কি তুমিই মেরেছ? টিপু প্রথমে তো না বলে, কিন্তু একটু পরেই সে চন্দ্রলেখাকে জিজ্ঞেস করে যে আপনি এটা কিভাবে জানলেন? চন্দ্রলেখা তখন তাকে বলে যে পুরো গ্রামের লোকেরা এটা জানে, তাদেরকে তুমি কেন মারলে? টিপু তখন তাকে বলতে থাকে যে তারা তো আমার বাবার ব্যাপারে উল্টোপাল্টা কথা বলছিল, তাই আমার অনেক রাগ হয়ে যায়, আমি আর সহ্য করতে না পেরেই তাদেরকে মেরে ফেলেছি। চন্দ্রলেখা তখন তাকে বলে যে তোমার বাবা তোমার জন্য অনেক গর্ব অনুভব করবেন নিশ্চয়ই। এরপরেই গাঞ্জি ভাইকে দেখানো হয়। সে যুগ্ন আর মাহেন্দারের সাথে বসে ড্রিঙ্ক করছিল। গাঞ্জি এই ডিলটা নিয়ে খুবই প্রেসারে ছিল, তাই সে তাদেরকে বলে যে নাভেদ এখন অনেক চেষ্টা করবে এই ডিলের মধ্যে বাধা দিতে। তো তখনই সে যুগ্নকে জিজ্ঞেস করে যে তুমি এই ব্যাপারে কিছু বলতে চাও? যুগ্ন তাকে বলে যে এই ব্যাপারে আমি এখন কি বলবো। গাঞ্জি তো এটা শুনেই রেগে যায় আর বলতে থাকে যে এটাই পর্যন্ত আমার জীবনের সবচেয়ে বড় ডিল, আর তোমার এই ব্যাপারে কিছুই বলার নেই? তুমি আমার ছেলে হয়ে করছোটা কি? যুগ্ন তখন তাকে বলে যে আমার পক্ষে যেটা সম্ভব হয় সেটা তো আমি করছি। গাঞ্জি তখন তাকে বলতে থাকে যে না, এভাবে করলে তো হবে না, আমাদের একটা ভালো প্ল্যান লাগবে, আর আমার কাছে একটা প্ল্যান আছেও। মাহেন্দার এটা শুনে তাকে জিজ্ঞেস করে যে কি প্ল্যান? তখন গাঞ্জি ভাইয়ের টয়লেটের বেগ আসে, তাই সে বলে আচ্ছা দাঁড়াও, আগে আমি একটু ওয়াশরুম হয়ে আসি, তারপর প্ল্যান বলছি। এরপরে এই গাঞ্জি ভাই যখন নতুন লাগানো কাঠের সিঁড়ি দিয়ে উপরে ওঠে, ঠিক তখনই দেখা যায় সিঁড়ি ভেঙে সে নিচে পড়ে যায়, আর উপর থেকে পড়ার কারণে তো গাঞ্জি ভাইয়ের মাথায় আঘাত লাগে। তার অবস্থা ভালোই খারাপ হয়ে যায়। সবাই তো তখন দৌড়ে তার কাছে আসে
আর তাকে দ্রুত হসপিটালে আনে। এরপরে আবার আর্জুনকে দেখানো হয়। সে কোনো একজনকে ফোন করে বলে যে আমি তোমার সাথে দেখা করতে আসছি। এরপরে টিপু আর সুনীলকে দেখি আমরা। তারা রাতের বেলায় সিনেমা দেখে বাড়ি ফিরছিল, কিন্তু ফেরার পথেই তারা শেরপুরের এলাকার কিছু লোকেদের দেখতে পায়। এটা দেখে তো তারা ভাবে যে এরা হয়তো তাদেরকেই মারতে এসেছে, তাই টিপু আর সুনীল সেখান থেকে পালাতে থাকে। তখনই আমরা দেখি যে আত্মারাম সেখানে এসেছে টিপুকে মারতে। টিপু আর সুনীল তো তাদেরকে দেখে ভয়তে পালাচ্ছিল, কারণ এদের হাতে পড়লে নির্ঘাত মৃত্যু হবে। তাই তারা নিজেদের প্রাণ বাঁচিয়ে পালাতে থাকে। তখনই টিপু একটি ছাদে উঠে যায় আর সুনীল অন্য রাস্তা দিয়ে পালাতে লাগে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সুনীল আত্মারামের কাছে ধরা পড়ে যায়। টিপু তখন ছাদ থেকে দেখে যে তার বন্ধু ধরা পড়ে গেছে। এরপরে আত্মারাম সুনীলকে টিপুর সামনেই মেরে ফেলে। নিজের সবচেয়ে কাছের বন্ধুকে এভাবে চোখের সামনে মরতে দেখে টিপু খুবই কষ্ট পায়, কিন্তু এখন তো তার আর কিছুই করার নেই নিজের প্রাণ বাঁচানো ছাড়া। তাই টিপু সেখান থেকে কোনো মতে পালিয়ে যায়। এরপরই আমরা দেখতে পাই যে সুনীলের শেষকৃত্য হচ্ছে। তার বাড়ির লোকেরা অনেক কান্নাকাটি করছিল আর টিপুও সেখানে ছিল। সুনীলের মৃত্যুতে টিপু অনেক দুঃখ পায়, কারণ সুনীলই ছিল তার সবচেয়ে কাছের বন্ধু, যার সাথে সে তার জীবনের সব সুখ দুঃখ শেয়ার করতে পারত। কিন্তু এখন তো সে একেবারেই একা হয়ে গেল। এ কারণেই সে অনেকটা বেশি ভেঙে পড়ে। যাক, তো এরপরেই আমরা গাঞ্জি ভাইকে হাসপাতালে দেখতে পাই। তার অবস্থা আসলেই ক্রিটিক্যাল। জুগনু তখন ডাক্তারকে জিজ্ঞেস করে যে তার বাবা এখন কেমন আছে। ডাক্তার জানায় যে তার প্রাণ তো বেঁচে গেছে, কিন্তু তিনি এখন কোমায় আছেন, তাই কবে যে তার জ্ঞান ফিরবে তা এখনো বলা যাচ্ছে না। এরপরে মাহেন্দার তার সব লোকেদের বলে যে গাঞ্জি ভাই হাসপাতালে ভর্তি আছে, তবে এই খবর যেন বাইরের কেউ জানতে না পারে। নাভেদের লোকেরা যদি এটা কোনোভাবে জানতে পেরে যায় যে গাঞ্জি ভাই হাসপাতালে, তাহলে ওরা আমাদের মাথার উপর উঠে যাবে। তাই আমাদের সবাইকে মিলে এই কথাটা গোপন রাখতে হবে। এরপরেই আর্জুনকে দেখানো হয়। সে দিল্লির জেলে প্রতাপের সাথে দেখা করতে এসেছে। প্রতাপ একজন আইএএস অফিসার ছিল, কিন্তু সে একটা স্ক্যামের সাথে জড়িয়ে যাওয়ায় আর্জুন তাকে অ্যারেস্ট করেছিল। তাই সে এখন আর্জুনের কাছ থেকে বদলা নিচ্ছে। প্রতাপই আসলে ইয়ামিনীকে আর্জুনের কাছে পাঠিয়েছিল। আর্জুন প্রতাপকে জিজ্ঞেস করে যে তুমি এখন কি চাও। তখন প্রতাপ বলে যে তুমি আমার জীবন শেষ করে দিয়েছো, এবার আমিও তোমার জীবন শেষ করে দিব। এরপরই আমরা দেখি যে আত্মারামকে নাভেদ ফোন করেছে। আত্মারাম নাভেদকে তখন জিজ্ঞেস করে যে কি হয়েছে। নাভেদ বলে যে আমি তোমাকে যেই কাজের কথা বলেছি সেটা না করে তুমি কি করছো। এরপরই নাভেদ আত্মারামকে শেরপুরে আসতে বলে। এদিকে জুগনু তার বন্ধু নেপালের বাড়িতে আসে। সে নেপালকে বলে যে তার বাবা হাসপাতালে ভর্তি আছে আর এখন সে কোমাতে আছে। নেপাল তখন জুগনুকে বলে যে সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। নেপাল সবেমাত্র বিয়ে করেছিল, তাই নেপালের বউয়ের দিকে জুগনু বেশ কিছুক্ষণ তার বউয়ের দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে। নেপালও এটা খেয়াল করে, কিন্তু সে তাকে কিছুই বলে না। জুগনু এরপর সেখান থেকে চলে যায়। এরপরে চন্দ্রলেখা টিপুর সাথে দেখা করতে আসে। টিপু তখন তার বাড়িতেই ছিল। চন্দ্রলেখা তার সাথে কথা বলতে চায়। টিপু তখন তাকে ছাদে যেতে বলে। ছাদে চন্দ্রলেখা টিপুকে বলে যে এখন এই সময়টা পার করা তোমার জন্য অনেক কঠিন, আমি বুঝতে পারছি। টিপু তখন তাকে বলে যে আমার জন্য আমার বন্ধু বিনা কারণে মারা গেল, এসব আমি মেনে নিতে পারছি না। চন্দ্রলেখা তখন টিপুকে সান্ত্বনা দেয়। টিপু তাকে বলে যে আমি কখনোই এসবের মধ্যে জড়াতে চাইনি, আমি চেয়েছি আমার নিজের পরিচয় তৈরি করতে, কিন্তু এই গ্রাম আমাকে আমার বাবার মতোই খুনিতে পরিণত করবে। আমি বুঝতে পারছি, তাই আমি আর এখানে থাকবো না। আমি এখান থেকে চলে যাব আর একটা শান্তির জীবন শুরু করব। এই গ্রামে থাকলে আমি সেই জীবন কখনোই পার করতে পারবো না। প্রতিনিয়ত এইসব খুন খারাবার মধ্যে আমাকে জড়িয়ে পড়তে হবে। তো এরপরে আমরা আবার আত্মারামকে দেখি। সে শেরপুরে নাভেদের সাথে দেখা করতে এসেছে। তখনই দেখা যায় নাভেদ আত্মারামকে বেশ বকাঝকা করে আর বলতে থাকে আমি তোমাকে বাবু টাইগারের ছেলেকে মারতে বলেছি, আর তুমি সেখানে গিয়ে তাকে না মেরে অন্য একজনকে মেরে চলে এসেছো। এটা তুমি কি করলে? আর ওই যে গাঞ্জি, এত কিছু হওয়ার পর সে এখনো আমাদের উপর হামলা করছে না। গোলাপগঞ্জে আসলে হচ্ছেটা কি? তার তো এতদিনে আমাদের উপর হামলা করে দেওয়ার কথা ছিল। আত্মারাম তখন তাকে বলে আমি সব খবর নিচ্ছি। নাভেদ তখন তাকে বলে যে গাঞ্জির সব লোকেদের উপর নজর রাখো, নিশ্চয়ই কোনো একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। এরপরেই আত্মারাম আবারও গোলাপগঞ্জে চলে আসে। এদিকে দেখা যায় সুকান্তের লোকেরা গাঞ্জি ভাইয়ের সাথে দেখা করতে এসেছে। তখনই মাহেন্দার আর জুগনু তাকে বলে যে গাঞ্জি ভাই তো অন্য একটা মিটিং এ আছে,
সে তো এখন দেখা করতে পারবে না। তারা আসলে তাদেরকে জানতে দিতে চাইছিল না যে গাঞ্জি ভাই হসপিটালে আছে। যাক, তো সে অন্য মিটিং এ আছে এই কথা শুনে সুকান্তের লোকেরা জুগনুকে বলে যে কোনো প্রবলেম হয়েছে কি, আপনারা কি এই ডিলটা আদৌ করতে পারবেন? এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় ডিল। তখনই মাহেন্দার তাকে বলে যে চিন্তা করবেন না, সব হয়ে যাবে। এরপরেই সুকান্তের লোকেরা চলে যায়। জুগনু তখন মাহেন্দারকে বলে যে সব কৃষককে বলে দাও যে সরকারকে না দিয়ে আমাদের কাছে মাল বেচতে। তখন এসপি মিশ্রা তাকে বলে যে তুমি কি পাগল হয়ে গেছো? এমনটা হয় না, সরকারি জিনিস আমরা নিতে পারবো না। জুগনু তখন তাকে বলতে থাকে যে এটা আমার বাবার সবচেয়ে বড় ডিল, তাই যে করেই হোক না কেন এই ডিলটা আমি করেই ছাড়বো আর বাবাকে নিজের যোগ্যতা দেখাবো। তো নিজের বাবার গদিতে বসার পর থেকেই জুগনুর কনফিডেন্স যেন অনেক বেড়ে গেছে। এদিকে নাভেদের সব লোকেরা গোলাপগঞ্জের গাঞ্জি ভাইয়ের লোকেদের উপর নজর রাখছিল। আর তখনই তারা জানতে পারে যে গাঞ্জি ভাই তো হাসপাতালের আইসিইউতে ভর্তি আছে, সে কোনো মিটিং এ নেই। অন্যদিকে আমরা অর্জুনকে দেখতে পাই, সে আজও এসেছে ইয়ামিনীর কাছে। তো সেখানে ইয়ামিনী আজকে তার সামনে সব স্বীকার করে আর বলে যে প্রতাপী আসলে আমাকে এখানে পাঠিয়েছে এটা ঠিক, কিন্তু আমি তোমাকে মন থেকে ভালোবাসি। অর্জুন তখন তাকে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে সেই ফিল্মটা দাও যেটাতে আমাদের ছবি আছে। তো বলে নেওয়া ভালো যে এই সময়টা কিন্তু ছিল 90 দশকের, তাই সেই সময় সব ছবির এত কপি ছিল না, তাই ফিল্ম ছাড়া ছবির অন্য কপি তৈরি করাও সম্ভব নয়। কিন্তু ইয়ামিনী অর্জুনকে ফিল্মটা দেয় না। তো এরপরই দৃশ্য চলে যায় স্কুলে। সেখানে আমরা গঙ্গারাম আর চুন্নুকে দেখি। চুন্নুর ক্রাশ লালকৃষ্ণকে লাভ লেটার দেয়, আর এই নিয়েই গঙ্গারাম চুন্নুকে তো খোঁটা দিতে থাকে। তারা এই নিয়ে যখন কথা বলছিল তখনই জ্যোৎস্না তাদেরকে চুপ করতে বলে, কিন্তু গঙ্গারাম ইচ্ছা করেই ক্লাসে ডিস্টার্ব করতে থাকে। তাই জ্যোৎস্না এবার গঙ্গারাম, লালকৃষ্ণ এবং চুন্নুর নাম বোর্ডে লিখে রাখে। লালকৃষ্ণ তো এটা দেখে অনেক রেগে যায়, কারণ এতদিন সে সবার নাম লিখত আর আজ অন্য কেউ তার নাম বোর্ডে লিখেছে। এই ব্যাপারটা তো সে মেনেই নিতে পারে না। তো এরপরই দেখা যায় টিচার এসে তাদেরকে পানিশ করে। সব টিচাররা তো এতদিন লালকৃষ্ণকে অনেক ভালো বলতো, কিন্তু আজ এই জ্যোৎস্নার জন্য টিচারদের কাছে তার রেপুটেশনটাই ডাউন হয়ে গেছে, যার জন্য সে অনেক বেশি আপসেট হয়ে পড়ে। এরপরে টিপুকে দেখানো হয় সেই গ্রাম ছেড়েই চলে যাচ্ছিল। তো সে যখন বাসে করে যেতে থাকে তখনই পথে সে আত্মারামকে দেখতে পায়। সে আসলে এই সব ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছিল, কারণ এসব খুনাখুনি মারামারি তার কখনো পছন্দও ছিল না আর সে করতেও চায় না। কিন্তু এখন যখন সে আত্মারামকে দেখে তখনই সে ভাবতে থাকে যে বা যারা তার বন্ধুকে হত্যা করেছে তাদের থেকে বদলা না নিয়ে সে উল্টো পালিয়ে যাচ্ছে, তার কি এটা ঠিক হচ্ছে? তাই সে এবার বাস থেকে নেমে যায় আর সোজা জুগনুর কাছে চলে আসে। সে তখন জুগনুকে বলে যে আমি তোমাদের সাথেই কাজ করব, তাই আমাকে তোমাদের দলে নাও। আমি আমার বন্ধুর মৃত্যুর বদলা নিতে চাই। যারা আমার বন্ধুকে মেরে ফেলেছে তাদেরকে আমি শেষ করে দিতে চাই। জুগনুও তখন আর কোনো কিছু চিন্তা না করে তাকে কাজে নিয়ে নেয় আর তাকে বলে যে দেখো, আমার বাবা হাসপাতালে সিরিয়াস অবস্থায় আছে, হাসপাতালে যে কোনো সময় নাভেদের লোকেরা হামলা করতে পারে, তাই তুমি গিয়ে সেখানে পাহারা দিবে, এটাই তোমার দায়িত্ব। আমার বাবার যেন কোনো ক্ষতি না হয়। তো তারা যখন এসব নিয়ে কথা বলছিল তখনই সেখানে মাহেন্দার চলে আসে। সে তো এসেই টিপুকে দেখে জুগনুকে বলতে শুরু করে যে একে কাজে নেওয়া কি ঠিক হলো? জুগনু তখন তাকে বলে যে তো বাবু টাইগারের ছেলে, ওর মধ্যে দম আছে, তাই ওকে কাজে নিয়েছি আর আমি নিশ্চিত ওকে যেই কাজ দেয়া হবে সেটাও ঠিকভাবেই করতে পারবে। এদিকে নাভেদের লোকেরা যখন জানতে পেরেছে যে গাঞ্জি ভাই হাসপাতালে ভর্তি আছে তখনই তো তারা সুযোগ বুঝে গোলাপগঞ্জ থেকে গাঞ্জি ভাইয়ের সব আফিম নিয়ে যেতে থাকে। আর তখনই গাঞ্জি ভাইয়ের লোকেরা তাদেরকে বাধা দেয়, কিন্তু নাভেদের লোকেরা তো এক প্রকার জোর করেই সব আফিম নিয়ে যায়। এই সময় আমাদেরকে টিপুকে দেখানো হয়। সে বান্টি এবং বাকি বন্ধুদের সাথে ধাবাতে বসেছিল। তখনই সে বান্টিকে বলে যে সুনীলের মৃত্যুর বদলা নেওয়ার জন্যই আমি গাঞ্জি ভাইদের গ্যাংয়ে জয়েন করেছি। এবার ওরা ওদের দল নিয়ে মারতে আসলে আমার কাছেও শক্তি থাকবে, ছাড়বো না আমি ওদেরকে, একেবারে শেষ করে দিব। বান্টিও তখন তার কাছে এসব শুনে বলে যে দেখো, তুমি কোনো চিন্তা করো না, আমিও তোমার সাথে আছি। এদিকে রামপ্রসাদ ইন্সপেক্টর অর্জুনকে বলে যে শোনা যাচ্ছে গাঞ্জি ভাই নাকি হাসপাতালে আছে, আর এটা যদি সত্যি হয় তাহলে তো নাভেদ গোলাপগঞ্জ দখল করার পুরো চেষ্টা করবে।
সে কখনোই এত বড় সুযোগ হাতছাড়া করবে না। আর্জুন তখন তার কাছে জানতে চায় যে এই নাভেদ আর গাঞ্জির কাহিনীটা কি, তাদের মধ্যে কিসের এত শত্রুতা। তো রামপ্রসাদ তাকে বলে যে এই নাভেদ আগে গাঞ্জির জন্যই কাজ করত, কিন্তু নাভেদ গাঞ্জিকে একদিন ধোকা দিয়ে দেয়, আর সেদিন থেকেই নাভেদ নিজেকে গাঞ্জির থেকে বড় করার চেষ্টা করছে। আর এই সময় যেহেতু গাঞ্জির একটা বড় ডিল আছে, তাই এখন নাভেদ পুরো চেষ্টা করবে গাঞ্জিকে পুরোপুরি বরবাদ করতে। এদিকে আমরা দেখতে পাই যে নাভেদও ঠিক সেটাই করছে যেটা রামপ্রসাদ বলেছিল। সে গোলাপগঞ্জের সব কৃষকদের কাছ থেকে এক প্রকার জোর করেই আফিম কিনে নিচ্ছে। অনেক কৃষক তখন আফিম বিক্রি করতে মানা করে, কারণ এই আফিম গাঞ্জি ভাইয়ের কাছে যায় সব সময়। কিন্তু তারা জোর করে নিয়ে নিলে এলাকার কৃষকরা বলতে থাকে, তোমরা গাঞ্জি ভাইয়ের জিনিস নিলে তো এর পরিণাম কিন্তু ভালো হবে না। কিন্তু নাভেদের লোকেরা তাদেরকে বলে যে তোমাদের গাঞ্জি ভাই হাসপাতাল থেকে বেরোলে তো তারপর আমাদের কিছু করবে। তো কৃষকরা আফিম নাভেদকে দিয়ে দেওয়াতে জুগনুর লোকেরা সেই কৃষকদেরকে এবার ধরে আনে আর তাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা কেন নাভেদকে আফিম বিক্রি করেছো? ওটা তো সবসময় আমরা কিনে থাকি, ওদের কাছে বেশি দাম পেয়ে এখন আমাদের সাথেই বেইমানি করছো, এত সাহস তোমাদের কি করে হলো? সেই কৃষক তখন তাদেরকে বলে যে নাভেদের লোকেরা জোর করেই আফিম নিয়ে গেছে, আমরা তো দিতেও চাইনি। মাহেন্দার বলে যে ওদের এত সাহস হলো কি করে, ওদেরকে গাঞ্জি ভাইয়ের কথা বলনি তোমরা? কৃষক তখন বলে যে ওরা বলেছে যে গাঞ্জি ভাই হাসপাতালে আছে। এই শুনেই যুগ্ন আর মাহেন্দার বেশ চিন্তায় পড়ে যায়, কারণ গাঞ্জি ভাই যে হাসপাতালে আছে সেই খবর লিক হয়ে গেছে, যেটা তারা কোনোভাবেই বাইরে আসতে দিতে চাচ্ছিল না। তারা তো অনেক চেষ্টা করেছিল এই খবর গোপন করার, তবে শেষ পর্যন্ত সবাই গাঞ্জি ভাইয়ের হাসপাতালে থাকার ব্যাপারটা জেনেই গেছে। এদিকে দেখা যায় লালকৃষ্ণ আর গঙ্গারাম জ্যোৎস্নার উপর অনেক রেগে যায়, তাই এবার তারা সিদ্ধান্ত নেয় যে তারা এর বদলা নিয়েই ছাড়বে, কারণ জ্যোৎস্নার জন্য তাদেরকে শাস্তি পেতে হয়েছে। জ্যোৎস্নাকে তো তারা এত সহজে ছেড়ে দিবে না, তাই এবার তারা একটা কুবুদ্ধি আটে। রাস্তার পাশেই তারা জ্যোৎস্নার একটা বাজে পেইন্টিং করে। লালকৃষ্ণ আর চুন্নু প্রথমে একটু সংকোচ বোধ করছিল, কিন্তু গঙ্গারাম তাদেরকে বলে যে আমরা তিনজন মিলেই তো এটা ঠিক করেছি, তাই আমরা আমাদের সিদ্ধান্ত থেকে কোনোভাবেই সরে দাঁড়াবো না। এদিকে যুগ্ন হাসপাতালে আসে, আর তখন সেখানে থাকা ডাক্তারকে সে জিজ্ঞেস করে যে আমার বাবা তো এখানে কোমাতে আছে, এটা তো কারো জানার কথা না, আপনাদেরকেও তো আমি এই কথা কাউকে জানাতে মানা করেছিলাম, তাহলে এই খবরটা বাইরে গেল কি করে? নিশ্চয়ই আপনারই কোনো লোক এই কথা ছড়িয়েছে। এটা শুনে ডাক্তার তাকে বলে যে সে বা তাদের মধ্যে থেকে কেউই এই খবর ছড়ায়নি, তারা তো এই পুরো ব্যাপারটা গোপনই রেখেছিল। কিন্তু যুগ্ন তো তার কোনো কথাই শুনতে চায় না, সে আরো বেশি রাগারাগি করতে থাকে। তখনই দেখা যায় সেই ডাক্তারও তাকে ঝাড়ি দিয়ে বসে আর বলতে থাকে যে আমরা তোমার বাবাকে বাঁচানোর চেষ্টা করছি, আর তুমি উল্টো আমার উপরেই রাগ দেখাচ্ছ। যুগ্ন তো তখন রাগের চোটে ডাক্তারকেই এক ধাক্কা মেরে বসে, আর সেখানে থাকা একটি কাচের জগের সাথে বাড়ি লেগে ডাক্তারের মাথা সাথে সাথে ফেটে যায়, আর সে সেখানেই মারা যায়। কিন্তু যুগ্ন তো তাকে এভাবে মারতে চায়নি, সে রাগের বশে এমন একটা কাজ করে বসেছে। কিন্তু কাউকে প্রথমবার নিজের হাতে মেরে ফেলার জন্য যুগ্ন তো অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সে সব আগে কখনোই করেনি। যদিও তাদের পুরো গ্যাং সবসময় এসব খুন খারাবার মধ্যেই থাকতো, তবে যুগ্ন তো এই প্রথমবার এটা করেছে, তাই সে খুব ঘাবড়েই যায়। এরপরই আমরা দেখতে পাই যে আর্জুন আর রামপ্রসাদ সেই গোলাপগঞ্জ আর শেরপুরের মধ্যবর্তী ওই ধাবাতে চলে যায়। সেখানে টিপুও ছিল। রামপ্রসাদ তখন আর্জুনকে বলে যে ওই ছেলেটার নাম টিপু, শোনা গেছে যে সে কিছুদিন আগেই শেরপুরের দুটি লোককে রেঞ্জ দিয়ে মেরে ফেলেছে। রামপ্রসাদ তখন আর্জুনকে নাভেদ আর গাঞ্জির শত্রুতা সম্পর্কে বলে। সে আরো বলে যে কিছুদিন আগেই গাঞ্জির সাথে কলকাতার সুকান্তর একটি বড় ডিল হয়েছে, আর এই ডিলটি গাঞ্জির জীবনের সবচেয়ে বড় ডিল, তাই নাভেদ পুরো চেষ্টা করবে এই ডিলটা ভেস্তে দিতে, কারণ ডিল ব্রেক হয়ে গেলেই তো গাঞ্জি অনেক বড় বিপদে পড়ে যাবে, আর এই সুযোগেই নাভেদ গাঞ্জিকে টেক্কা দিতে পারবে। আর্জুন তখন রামপ্রসাদের কাছ থেকে গোলাপগঞ্জ এবং শেরপুরের সব আফিম কৃষকের ডিটেলস দেয়। এদিকে এসপি মিশ্রা যুগ্নুর বাড়িতে আসে। সে এসেই তো যুগ্নুর উপর চিৎকার চেঁচামেচি করতে থাকে আর তাকে বলতে থাকে, তুমি এটা কি করেছো? হ্যাঁ, হাসপাতালে গিয়ে ডাক্তারকেই মেরে এসেছো? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথায় কি এতটুকু বুদ্ধি নেই যে একজন ডাক্তারকেই মেরে ফেললে, তাও সেই ডাক্তার যেই ডাক্তার তোমার বাবাকে দেখছিল? যুগ্নু তখন তাকে বলে যে আমি তো ওকে ইচ্ছে করে মারিনি,
ভুল করে হয়ে গেছে, এতে আমার কি দোষ? তখন এসপি মিশ্রা তাকে বলে যে ভুল করে হাসপাতালের মধ্যে তুমি ডাক্তারকে মেরেছো, এটা কি ইয়ার্কি নাকি? কেউই এই কথা বিশ্বাস করবে না, সবাই ভাববে তুমি ইচ্ছা করেই মেরে দিয়ে এসেছো। যুগ্ন তখন তাকে বলে যে দেখুন, আপনি শুধু এটা খেয়াল রাখুন যে এই ব্যাপারটা নিয়ে যেন কোনো কেস না হয়, আমি এসব ঝুট ঝামেলা চাচ্ছি না। তখন মিশ্রা তাকে বলে যে তুমি যাকে ইচ্ছা মারবে আর কোনো কেস হবে না, এটা কিভাবে হয়? এখন তো ঝামেলা পোহাতেই হবে। যুগ্ন তখন তাকে বলতে থাকে যে দেখুন, আপনাকে যেটা বলা হয়েছে সেটাই করুন, আপনার কমিশন আপনি পেয়ে যাবেন, তাই এত কথা বলার কোনো দরকার নেই। এসপি মিশ্রা তো এতে খুবই রেগে যায় আর সেখান থেকে চলে যায়, কারণ আর ছোট গাঞ্জি তাকে কমিশনের কথা বলেছে, এমনটা তো কেউ তাকে আগে বলেনি। তাই সে যুগ্নুর উপর অনেক রেগেছিল, কারণ যুগ্নুর কথা তার ইগোতে লেগেছে। সারা জীবন 2 নাম্বারই কাজ করে আসলেও তার ইগো ছিল আবার বেশ। এদিকে জ্যোৎস্নাকে তো সবাই টিটকারি করতে থাকে ওই পেইন্টিং এর জন্য। জ্যোৎস্না তো এতে একেবারে লজ্জায় পড়ে যায়, তার অনেক বেশি খারাপ লাগতে থাকে। সে তো কারো দিকে চোখ তুলে তাকাতেও পারছিল না। তখন দেখা যায় লালকৃষ্ণ এতে অনেক বেশি গিল্টি ফিল করে, কারণ ধীরে ধীরে সে জ্যোৎস্নাকে পছন্দ করতে শুরু করেছে। তাই সে জ্যোৎস্নার সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করে। এদিকে টিপু গাঞ্জি ভাইয়ের গ্যাংয়ে জয়েন করায় হাসপাতালের লোকেরা সবাই তার কথা শুনত। তো এর মধ্যেই একদিন চন্দ্রলেখার বাবা অসুস্থ হয়ে যায়, তাই সে তার বাবাকে হাসপাতালে নিয়ে আসে কিছু টেস্ট করার জন্য। সেখানে সে টেস্ট করার জন্য লাইনে দাঁড়িয়েছিল, কিন্তু টিপু যখনই এটা জানতে পারে তখনই সে লাইন ছাড়াই তাদের টেস্ট করার ব্যবস্থা করে দেয়। আর এর কারণে তো চন্দ্রলেখার সামনে তার ভালোই ভাব বেড়ে যায়। আর চন্দ্রলেখাকে ইমপ্রেস করার জন্য সে এখন ইংরেজি পড়াও শুরু করেছে। তো চন্দ্রলেখা তাকে সি অ্যারাউন্ড বলে চলে যায় সেখান থেকে, কিন্তু টিপু তো বুঝতে পারে না এর মানে কি। তখন সে বান্টিকে জিজ্ঞেস করে যে আচ্ছা, এই সি অ্যারাউন্ডের মানে কি? বান্টি তখন তাকে বলে যে সি অ্যারাউন্ডের মানে তো সমুদ্র, সমুদ্রের চারিপাশ। এখন টিপু তো এটাই বুঝতে পারছিল না যে হাসপাতালে সমুদ্র কোথা থেকে এলো। যাক, এরপরেই অর্জুনকে দেখানো হয়। আসলে যে সকল কৃষকরা তাদের আফিম গাঞ্জিকে বেআইনি ভাবে বিক্রি করত, সে তাদের কাছ থেকেই আফিম জব্দ করে নিয়ে যায়। আর এই খবরটা এবার এসপি মিশ্রাও জানতে পারে। সে এবার অর্জুনের কাছে আসে আর তাকে বলে যে তুমি এগুলো কি শুরু করেছো? হ্যাঁ, তুমি কি হিরো হতে চাও? মনে রাখবে যে গোলাপগঞ্জের সবকিছুই একটি নিয়মের মধ্যে চলে, সেই নিয়ম বদলানোর চেষ্টা করো না, এতে তোমার ক্ষতি ছাড়া আর কিছুই হবে না। এসপি মিশ্রা অর্জুনকে সব আফিম ছেড়ে দিতে বলে, কিন্তু অর্জুন তাকে বলে যে সব আফিমের রেকর্ড হেডকোয়ার্টারে পাঠানো হয়ে গেছে, এখন কোনোভাবেই এটা ছাড়া যাবে না। তো এটা শুনেই তো এসপি মিশ্রা আর কি করবে, তাই সে সেখান থেকে চলে যায়। এরপরই আমরা দেখতে পাই যে এসপি মিশ্রা নাভেদের সাথে দেখা করতে আসে। সে নাভেদকে বলে যে কলকাতার সুকান্তর ডিলটি যুগ্ন আর করতে পারবে না, তাই তুমি কি বলো, সুকান্তর সাথে কি তোমার মিটিং ফিক্স করব? এতে আমাদের দুজনেরই লাভ হবে, তুমি কি বলো? নাভেদ তখন তাকে সুকান্তর সাথে মিটিংটা ফিক্স করতে বলে। তো তাদের এই সব কথা আবার যুগ্নুর লোকেরা শুনে ফেলে। যুগ্নুই আসলে তাদেরকে এসপি মিশ্রার উপর নজর রাখতে বলেছিল, কারণ তার হাবভাব যুগ্নুর কাছে খুব একটা ভালো ঠেকছিল না। তো যুগ্নুর সেই লোকেরা এবার যুগ্নুর কাছে আসে আর তাকে সবকিছু খুলে বলে যে এসপি মিশ্রা নাভেদের সাথে মিলে কিভাবে সুকান্তর সাথে ডিল করার প্ল্যান করছে। এরপরে সুকান্ত যখন নাভেদের সাথে দেখা করতে আসে তখন সেখানে যুগ্নুও চলে আসে। যুগ্নুকে এখানে দেখে তো নাভেদ তাকে বলতে থাকে যে ছোট এখন বড় হয়ে গেছে দেখছি। তখনই মাহেন্দার তাকে বলে যে তুই যে ভাইয়ের সাথে বেইমানি করেছিলি সেগুলো সব ভুলে গেলি? তো এসব নিয়ে আবারও তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। তখনই সুকান্ত তাদেরকে থামতে বলে এবং কাজের কথা বলতে বলে। যুগ্নু তখন তাকে বলে যে আপনি আমাদের সাথে ডিল করে এখন অন্য কারোর সাথে সেই ডিল করতে এসেছেন, আপনার তো দেখছি কথার ঠিক নেই। তো যুগ্নুর এই কথায় সুকান্ত তো বেশ হার্ট হয়, তাই সে যুগ্নুকে এক সাইডে নিয়ে যায় আর তাকে এক ঘুষি মেরে বলে যে আমাকে শিখাতে আসবে তুমি যে কি করতে হয় আর না করতে হয়, আর তোমাদের যে অ্যাডভান্স টাকা দেওয়া হয়েছে সেটাও কিন্তু আমি উসুল করব, একথা ভুলে যেও না। এরপরই আমরা দেখতে পাই যে টিপু আর বান্টি শেরপুরে এসেছে। তারা আসলে এখানে এসেছিল আত্মারামকে মারতে, তবে বান্টি তো খুবই ভয় পাচ্ছিল, কারণ সে জানে আত্মারাম খুবই ভয়ঙ্কর। আজ পর্যন্ত কেউ তাকে মারতে পারেনি, কিন্তু টিপু তো তার ওই এক কথাতেই আছে, সে আত্মারামকে মারবেই মারবে, তার বন্ধুর মৃত্যুর বদলা সে নিয়েই ছাড়বে। তাই সে সব জায়গায় আত্মারামকে খুঁজে বেড়াতে থাকে, কিন্তু তারা আত্মারামকে কোথাও খুঁজে পায় না। তো সেই সময় আবার শেরপুরের লোকেরা টিপু আর বান্টিকে ঠিকই চিনে ফেলে। তারা বুঝে যায় যে এরা গাঞ্জি গ্যাংয়ের লোক।
তাই শেরপুরের লোকেরা তাদের উপর এবার হামলা করে বসে। টিপু আর বান্টি তো তখন কোনো মতে তাদের যান বাঁচিয়ে পালাতে লাগে, কারণ নাভেদের লোকেরা সংখ্যায় অনেক বেশি ছিল। তারা দুজন এতগুলো লোকের সাথে কোনোভাবেই পেরে উঠবে না, তাই তারা যে কোনোভাবে তাদের যান বাঁচিয়ে আবারও গোলাপগঞ্জের কাছে চলে আসে। সেখানে গাঞ্জি গ্যাংয়ের লোকেরাও ছিল, তো তারা এবার টিপুদের সাহায্য করতে আসে। এই দেখে তো নাভেদের লোকেরা সেখান থেকে পালায়। এই যাত্রায় তো তারা দুজন কোনো মতে বেঁচে যায়। এরপরই আমরা দেখতে পাই যে সুকান্ত যখন গোলাপগঞ্জ ছেড়ে চলে যাচ্ছিল, তখনই অফিসার অর্জুন তার রাস্তা আটকে দাঁড়ায়। এটা দেখেই তো সুকান্ত গাড়ি থেকে বেরিয়ে আসে আর অর্জুনকে বলে যে আমি কিন্তু আপনাকে চিনি, আপনি দিল্লিতে অনেক বড় বড় কাজ করে এসেছেন। তখন অর্জুন তাকে বলে যে আমাকে জানা সত্ত্বেও আপনি এখানে এত বড় ডিল করতে এসেছেন। তখন সুকান্ত তাকে বলে যে সবকিছুরই তো একটা দাম থাকে, আপনি আপনার দাম বলুন, আমরা তার ব্যবস্থা করে দিব। অর্জুন তখন তাকে বলে যে আপনি তো জানেন যে আপনার যেই পরিমাণ আফিম দরকার সেটা জুগনু বা নাভেদ কারো কাছেই নেই, কিন্তু সেইটা আমার কাছে আছে। এবার আপনিই বলুন যে আপনি কার কাছ থেকে ডিল করবেন। এসব শুনে সুকান্ত তাকে বলে যে আমার তো জিনিস পেলেই হলো, কার কাছ থেকে পেয়েছি সেটা ম্যাটার করে না। সুকান্তের পর অর্জুনের সাথে হাত মিলিয়ে নেয় আর সেখান থেকে চলে যায়। কিন্তু এই অর্জুন তো অনেক সৎ একজন অফিসার ছিল, সে হঠাৎ এমন কেন করছে তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এদিকে রাতের বেলায় টিপু যখন হাসপাতালে ছিল, তখন গাঞ্জি ভাইয়ের রুম থেকে সে কিছু শব্দ শুনতে পায়। তাই সে দ্রুত গাঞ্জির রুমে চলে আসে সব ঠিকঠাক আছে কিনা সেটা চেক করতে। তখনই সে দেখতে পায় যে গাঞ্জি ভাইয়ের পা নড়ছে। এটা দেখেই তো সে অবাক হয়ে যায়। এরপরই দৃশ্য চলে যায় অর্জুনের কাছে। সে যখন প্রতাপের সাথে দেখা করছিল, তখন সে তাকে বলে যে আমার ক্ষতি করে তোমার কোনো লাভ হবে না, তার চেয়ে তুমি বলো যে তুমি কত টাকা পেলে আমার পরিবার থেকে দূরে থাকবে। প্রতাপ তখন তাকে বলে যে তুমি তো ইমানদার পুলিশ অফিসার, তোমার কাছ থেকে কত টাকাই বা পাওয়া যাবে। অর্জুন তখন তাকে বলে যে আমার কাছে অনেক বড় একটা ডিল আছে। এটা শুনেই তো প্রতাপ অর্জুনের কাছে মোটা অঙ্কের টাকা চায়। টাকার পরিমাণ শুনে তো অর্জুনও অবাক হয়ে যায়, কিন্তু এই টাকা দেওয়া ছাড়া তো তার কাছে আর কোনো উপায় নেই। কারণ সেই ছবিগুলো যদি প্রতাপ তার বউয়ের কাছে পাঠিয়ে দেয়, তাহলে তার এত বছরের সাজানো সংসার একদম ভেঙে চুরে যাবে, যেটা অর্জুন কখনোই চায় না। কারণ ইয়ামিনী ছিল তার অতীত, সেই অতীতের জন্য সে তার বর্তমানকে শেষ করতে পারে না। এদিকে হাসপাতালে তো সবাই গাঞ্জি ভাইয়ের সাথে দেখা করতে আসে, কারণ ধীরে ধীরে গাঞ্জি ভাই সুস্থ হয়ে উঠছে। এটা দেখে তো যুগ্ন এবার টেনশনে পড়ে যায়, কারণ তার ধারণা তার বাবা যদি সুস্থ হয়ে যায় আর জানতে পারে যে ডিলটা ধীরে ধীরে হাত থেকে ফসকে যাচ্ছে, তাহলে সে তার বাবার নজরে অনেক নিচে নেমে যাবে। তাই সে অর্জুনের সাথে দেখা করতে আসে। সে অর্জুনকে এই ডিলের 5% অফার করে এবং বিনিময়ে তাদের সব আফিম ফিরিয়ে দিতে বলে। কিন্তু অর্জুন এই অফার সাথে সাথেই রিজেক্ট করে দেয়। এতে তো যুগ্ন অনেক হার্ট হয়। এদিকে লালকৃষ্ণ জ্যোৎস্নার সেই পেন্টিং দেয়াল থেকে মুছে ফেলে। তাই দেখা যায় এই জন্য সে ধীরে ধীরে জ্যোৎস্নার অনেক ভালো বন্ধু হয়ে যায়। আর এদিকে টিপু আর লেখার মধ্যেও ভালো একটা সম্পর্ক হতে থাকে। তারা তো এখন একসাথে ঘুরতেও যায়। তো লেখা টিপুকে জিজ্ঞেস করে যে গাঞ্জি গ্যাং জয়েন করার পরে কতজন লোককে মেরেছ। টিপু তখন তাকে বলে যে আমি কি সিরিয়াল কিলার নাকি যে মানুষকে মারতেই থাকবো? লড়াই হলে মারবো, খামোখা কেন মারতে যাব? মারার তো কোনো দরকার হয়নি। এদিকে যুগ্নু তার সব লোকেদের হুকুম দেয় যে গোলাপগঞ্জে যত আফিম চাষি আছে সবার কাছ থেকে আফিম নিয়ে আসো। মাহেন্দার তখন তাকে বলে যে তারা সবাই সরকারি কৃষক, তারা সরকারকেই আফিম জমা দেয়। তখন যুগ্নু তাকে বলে যে সরকার আমাদের আফিম নিচ্ছে, এবার আমরাও সরকারের আফিম নেব। এরপরে এই যুগ্নুর লোকেরা সব কৃষকের কাছ থেকে জোর করেই আফিম নিতে লাগে। অনেকে তাদেরকে তো আফিম দিতেই চায় না, কিন্তু তারা বল প্রয়োগ করলে তারা আফিম দিতে বাধ্য হয়। সেই সময়ই দেখা যায় লেখার বাবা সূর্যকান্ত একজন আফিম চাষি। তো যুগ্নুর লোকেরা তো সূর্যকান্তকে মেরে তার কাছ থেকে আফিম নিয়ে নেয়। আর লেখা অর্থাৎ চন্দ্রলেখা সে যখন এটা জানতে পারে যে যুগ্নুর লোকেরা তার বাবাকে মেরে তার কাছ থেকে আফিম নিয়ে গেছে, তখন সে এই কথা সাথে সাথে টিপুকে জানায়। কারণ টিপু তো তাদের গ্যাংয়ের হয়েই কাজ করছে। সে টিপুকে বলে যে যদি আমার বাবা সরকারের কাছে আফিম জমা না দেয়, তাহলে তো তার লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে, এমনকি তাদের জমিও সিজ করে নেওয়া হবে। তখন আমরা কি করব? আমার বাবা তো একেবারে ভেঙে পড়বে।
তখন টিপু তাকে বলে যে দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করছি, তুমি কোনো চিন্তা করো না। এদিকে ইন্সপেক্টর অর্জুন এতদিনে যতগুলো আফিম ফ্যাক্টরিতে এনেছে সে সেগুলোর রেকর্ড জমা দেয়নি। ফ্যাক্টরির লোকেরা তাকে এগুলোর রেকর্ডে সাইন করতে বলে, কিন্তু সে তাদেরকে বলে যে এগুলো পরে করা যাবে। এরপরই সে সুকান্তকে ফোন করে আর বলে যে আপনার মাল অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যাবে, আপনি একবার আমার সাথে দেখা করুন। এদিকে টিপু জুগনুর কাছে গিয়ে বলে যে আপনার লোকেরা সূর্যকান্তর কাছ থেকে জোর করে মাল এনেছে, আপনি শুধু তার মালটা ছেড়ে দিন, সব মাল ছাড়তে হবে না। কিন্তু জুগনু তাকে বলে যে আমরা সবার কাছ থেকেই মাল এনেছি, এখন একজনের মাল ছেড়ে দিলে আমার কোনো সম্মান থাকবে? তুমি ওই পরিমাণ মাল এনে দাও আমাকে, তাহলে আমি সূর্যকান্তের মাল ছেড়ে দিতে পারি। এটা শুনে তো টিপুর মুড খুবই খারাপ হয়ে যায়। সে হাসপাতালে বান্টিকে বলতে থাকে যে একজনের আফিম ছেড়ে দিলে কি এমন হতো, কিন্তু সে ছাড়লো না। এদিকে আমরা দেখি যে হাসপাতালে গাঞ্জিকে মারার জন্য আত্মারাম এসেছে। তার লোকেরা তাকে বলে যে ভেতরে তো বাবু টাইগারের ছেলেও আছে। আত্মারাম তখন তাদেরকে বলে যে হাসপাতালের মেইন সুইচ অফ করে দাও। তো মেইন সুইচ অফ করার সাথে সাথে যখন সব জায়গা অন্ধকার হয়ে যায় তখনই টিপু দেখে যে বাইরে আত্মারাম দাঁড়িয়ে আছে। সে তখন সতর্ক হয়ে যায় আর তার সব লোকেদের বলে যে হামলা হবে, সবাই সতর্ক থাকো। তো এরপরেই তাদের সব লোক অ্যালার্ট হয়ে যায়। আত্মারাম তখন তার লোকেদের নিয়ে ভেতরে প্রবেশ করে। এরপরে দুই পক্ষের মধ্যে শুরু হয় তুমুল গান ফাইট। টিপু তো এই প্রথমবার বন্দুক চালাচ্ছিল, তাই সে ভালোভাবে নিশানা লাগাতে পারে না। তখনই আত্মারাম তার সামনে চলে আসে, টিপুও তার দিকে গুলি ছোড়ে। তখনই বান্টি তাকে বলে যে আত্মারাম মারা গেছে, এই বলেই সে বাইরে চলে যায়। তখনই দেখা যায় আত্মারাম তাকে ধরে ফেলে। টিপু তো তখনও লুকিয়েছিল। আত্মারাম তখন টিপুকে বাইরে আসতে বলে। সে টিপুকে রাগিয়ে দেওয়ার জন্য বলতে থাকে, আমি তোর বাবা এবং বন্ধুকে মারলাম, এখনো তুই এর বদলা না নিয়ে লুকিয়ে থাকবি? তুই কি বাবু টাইগারের ছেলে না? তোর মধ্যে কি এতটুকু সাহস নেই, আত্মসম্মান বোধ নেই? তো এই সব শোনার পরই তো টিপু পেছন থেকে চলে আসে আর আত্মারামের উপর গুলি ছোড়ে, কিন্তু সামান্যর জন্য গুলি আত্মারামের গায়ে লাগে না। এটা দেখে তো আত্মারাম সেখান থেকে পালিয়ে যায়। এরপরই আমরা দেখতে পাই যে সকালবেলাতেই জুগনু টিপুকে ধন্যবাদ দেয়, কারণ সে তার বাবাকে বাঁচিয়েছে। জুগনু তখন হাসপাতালে পাহারা দেওয়া লোকেদের ডাবল করে দেয়, যাতে কোনো ঝামেলা হলে তারা ফাইট করতে পারে। এদিকে রামপ্রসাদ অর্জুনকে জিজ্ঞেস করে যে স্যার, আপনি ফ্যাক্টরির রিপোর্টে সাইন করছেন না কেন? তখন অর্জুন তাকে কিছুই বলে না। সে তখন রামপ্রসাদকে দূরে একটা জায়গায় নিয়ে যায় আর বলতে থাকে, চোরদের কাছ থেকে চুরি করা কি খারাপ? এই আফিম তো এমনিতেই এখান থেকে পাচার হবে। রামপ্রসাদ তাকে জিজ্ঞেস করে যে আপনি এটা কেন করবেন? তখন অর্জুন তাকে বলে যে আমার পরিবার বাঁচানোর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এরপর সে রামপ্রসাদকে জিজ্ঞেস করে যে এই কাজে আপনি কি আমাকে সাহায্য করবেন? তো রামপ্রসাদও তাকে এবার সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এদিকে টিপু যখন তার লোকেদের নিয়ে বসেছিল তখনই সে সুকান্তের গাড়ি দেখতে পায়। সে ভাবে যে সুকান্ত এখানে কি করছে। তখনই সে দেখে যে সুকান্তর গাড়ির পেছনে অর্জুনের গাড়ি। এই দেখেই তো তার সন্দেহ হয়, তাই সে তাদেরকে ফলো করা শুরু করে। এরপরই সে দেখে যে অর্জুন সুকান্তর সাথে কথা বলছে। এটা দেখে সে ভাবে যে নিশ্চয়ই অর্জুন সুকান্তের সাথে কোনো ডিল করছে। এদিকে মাহেন্দার আর জুগনু বসে কথা বলছিল। তখনই মাহেন্দার জুগনুকে বলে যে নাভেদ একসময় ভাইয়ের নিচে কাজ করত আর আজ সেই নাভেদ ভাইকে মারার চেষ্টা করেছে। জুগনু তখন মাহেন্দারের কাছে জানতে চায় যে নাভেদ তো আগে বাবার হয়ে কাজ করত, তাহলে সে বাবাকে ধোকা দিল কেন? মাহেন্দার তখন তাকে বলতে থাকে যে 4টা মেয়ে হওয়ার পরে যখন গাঞ্জি ভাই একেবারে ভেঙে পড়েছিল তখন সে নাভেদকে বলেছিল যে এর পরেও যদি মেয়ে হয় তাহলে এই সাম্রাজ্য সে নাভেদকে দিয়ে দিবে, কিন্তু তারপরেই তো আপনি চলে এলেন আর গাঞ্জি ভাই আপনাকে পেয়ে নাভেদকে ভুলে গেল। আর সেদিন থেকেই নাভেদ গাঞ্জি ভাইকে ঘৃণা করে, তাই তো সে তাকে ধোকা দিয়েছিল আর এখন তার বিপক্ষ হয়ে কাজ করছে, তার শত্রুতে পরিণত হয়েছে। তো এই সবকিছু শোনার পর জুগনু মাহেন্দারকে বলতে থাকে যে আপনি তো বললেন বাবা একজন ছেলের চিন্তা করছিল যাকে সে তার সাম্রাজ্য বুঝিয়ে দিবে, তবে এই সাম্রাজ্য কি মেয়েরা চালাতে পারে না? মাহেন্দার তখন তাকে বলে যে এগুলো কি মেয়েদের কাজ? এটা শুনে জুগনু বলতে থাকে যে এর মানে আমি মেয়ে হলে আজ নাভেদ সব পেয়ে যেত। এরপরেই জুগনু নাভেদকে ফোন করে আর নাভেদের সাথে মিটিং ফিক্স করে।
এদিকে টিপু আফিম ফ্যাক্টরির এক কর্মচারীর সাথে বেশ ভালো খাতির জমিয়ে তোলে। তার কাছ থেকে টিপু জানতে পারে যে ফ্যাক্টরিতে অনেক আফিম পড়ে আছে। টিপু ভাবে যে ফ্যাক্টরি থেকে আফিম চুরি করে সেটা সে সূর্যকান্তকে দিয়ে দিবে, তাহলেই তো তার লাইসেন্স বেঁচে যাবে। এরপরই গঙ্গারামের স্কুল দেখানো হয়। গঙ্গারাম দেখেছিল যে জ্যোৎস্নার পেইন্টিং কেউ মুছে দিয়েছে, তাই সে জ্যোৎস্নার বেঞ্চেও একটি খারাপ পেইন্টিং করে রাখে। জ্যোৎস্না তো এটা দেখে খুবই স্যাড হয়ে যায়, তার অনেক লজ্জাও লাগতে থাকে। আর সেই সময় লালকৃষ্ণও এই ব্যাপারটা দেখতে পায়, তাই সে গঙ্গারামের উপর অনেক রেগে যায়। আর সে তাকে বলতে থাকে জ্যোৎস্নাকে সরি বলতে, কারণ সে যেটা করেছে সেটা মোটেও ঠিক করেনি। কিন্তু গঙ্গারাম তাকে বলে যে কাজটি কি আমি একা করেছি নাকি, এটা করার আইডিয়া তো আমাদের সবার ছিল, আমরা সবাই মিলেই করেছি। এই কথা শুনে তো জ্যোৎস্না অনেক রেগে যায়। সে এবার প্রিন্সিপালের কাছে তাদের 3 জনের নামে কমপ্লেইন করে দেয়। আর প্রিন্সিপালও তখন তাদের 3 জনকেই সাসপেন্ড করে। এরপরই আত্মারামকে দেখানো হয়। তার সাথে থাকা সাঙ্গপাঙ্গরা তাকে জিজ্ঞেস করে যে আপনার নাকি 7টি জীবন আছে, এই কথাটা কি সত্যি? তখন আত্মারাম তাদেরকে বলে যে আসলে ছোটবেলায় এক জ্যোতিষী আমাকে বলেছিল যে আমার 7টি জীবন হবে, এর মানে হলো আমার 7 বার মৃত্যু মাফ করে দেয়া হবে। আমি এই কথাটি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু একদিন আমার বাবা আমাকে কুয়োর মধ্যেই ফেলে দিয়েছিল, কিন্তু তারপরও আমি বেঁচে গিয়েছিলাম। সেটি ছিল আমার প্রথম মৃত্যু মাফ। এরপরে আরো 4 বার আমি মৃত্যুর মুখোমুখি হয়েছি, 4 বার আমার মৃত্যু মাফ হয়েছে। কিন্তু এই টিপু আমার একটা জীবন কেড়ে নিয়ে এখনো জীবিত আছে, তাই ওকে খুব তাড়াতাড়ি আমি মারবো। এরপরই আফিম ফ্যাক্টরিতে এসপি মিশ্রা অর্জুনের সাথে দেখা করতে আসে। সেখানে সে অর্জুনকে বলে যে তুমি বলেছিলে রেড করা সব আফিমের রেকর্ড তুমি হেডকোয়ার্টারে পাঠিয়েছ, কিন্তু আমি তো হেডকোয়ার্টার থেকে জানতে পেরেছি যে কোনো রিপোর্টই আসেনি। তার মানে তুমি কোনো রিপোর্ট করোইনি, আর তুমি সবার থেকে লুকিয়ে দিল্লিতে কারোর সাথে দেখাও করতে গিয়েছিলে। তুমি নিজেকে খুব স্মার্ট মনে করো, তাই না? কিন্তু তুমি আমার ব্যাপারে জানো না। অর্জুন তখন তাকে বলে যে আমি আপনাকে এই সব কিছু ডিটেলসে বলতে পারি, কিন্তু আমার মনে হয় না যে আপনাকে এসব বলা জরুরি, তাই আপনার যা ইচ্ছা হয় তাই করতে পারেন, আমার কিছুই বলার নেই। তখনই এসপি মিশ্রা তাকে বলে যে আমি তোমার কোনো প্ল্যানই সফল হতে দেব না। এই বলেই সে সেখান থেকে চলে যায়। এরপরেই চন্দ্রলেখাকে দেখানো হয়। সে গঙ্গারামের বাড়িতে গঙ্গারামের সাথে দেখা করতে এসেছে। সেখানে সে গঙ্গারামের খোঁজ খবরও নেয়, আর তাকে সে বোঝায় যে স্কুলে সে জ্যোৎস্নার সাথে যেটা করেছে সেটা ঠিক নয়, কাউকে এভাবে অপমান করা কখনোই ভালো কিছু হলো না। তো চন্দ্রলেখা অনেক ভালো করে বোঝানোর পর গঙ্গারামও তার ভুল বুঝতে পারে। এরপর সে বলে যে যা হয়েছে সবকিছু তার জন্যই হয়েছে, তাই সে এবার সবার কাছে ক্ষমা চাইবে। যেহেতু তাকে এখন স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছে, তাই চন্দ্রলেখা তাকে বলে যে সে লেখাপড়ায় তাকে হেল্প করবে। এই শুনে তো গঙ্গারামও অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরেই জুগনুকে দেখানো হয়। সে নাবেদের সাথে দেখা করতে আসে। সেখানে সে নাবেদকে বলে যে তুমি জানো যে তুমি একাই ডিলটা করতে পারবে না, তাই ভালো হয় আমরা একসাথে এই ডিলটা করি। নাবেদ তখন তাকে জিজ্ঞেস করে যে একসাথে ডিল করলে পার্টনারশিপ কার কত হবে শুনি। জুগনু তাকে বলে যে 50-50 হবে। তখনই নাবেদ তার অফার রিজেক্ট করে দেয় আর বলে যে আমাকে 100% দিলেও আমি তোমার সাথে কাজ করব না। নাবেদ তখন জুগনুকে আরো বলে যে আমি তো গাঞ্জি ভাইকে মেরে ফেলতে চাইছিলাম, কিন্তু এখন আমি চাই যে গাঞ্জি ভাই বেঁচে থাকুক আর সে তোমার হাতে তার সাম্রাজ্য বরবাদ হতে দেখুক। তার এসব কথা শুনে জুগনু তো অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়। এরপরে টিপু আর বান্টিকে দেখানো হয়। তারা ফ্যাক্টরিতে চুরি করতে চলে আসে। প্রথমে তো তারা কারেন্টের লাইনই কেটে দেয়, এরপরই পেছন দিয়ে তার কাটা কেটে তারা ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করে। আর এই ফ্যাক্টরিতে তারা প্রচুর কাঁচামাল সহ অনেক প্রসেসড আফিমও পায়, কিন্তু তারা শুধু 50 কেজি কাঁচামাল নিয়েই সেখান থেকে চলে যেতে লাগে, কারণ তাদের ওই 50 কেজি কাঁচামালই লাগবে, যেটা সে সূর্যকান্তকে দিবে। তো এবার তারা মেইন দরজা দিয়ে বাইরে বের হয়, কিন্তু যেই না তারা মেইন গেটের দরজা খোলে তখনই তারা দেখতে পায় যে বাইরে তো অনেক পুলিশ দাঁড়িয়ে আছে। তারা তো পুলিশ দেখে ভাবে যে আজ তো তাদের আর রক্ষা নেই, তাই তারা পুলিশদের থেকে পালাতে লাগে। পুলিশরাও তখন তাদের পেছন পেছন দৌড়ানো শুরু করে। তো তাদের মধ্যে বেশ কিছুক্ষণ ইঁদুর বিড়াল খেলা চলে, কিন্তু শেষে বান্টি তো পালিয়ে যায়, কিন্তু টিপু আর পালাতে পারে না। সে তো পুলিশদের হাতেই ধরা পড়ে যায়। টিপুকে তখন আটক করা হয়।
এরপরেই অর্জুন টিপুর কাছে আসে। সে তাকে জিজ্ঞেস করে যে চুরি কেন করতে এসেছিলে। তো টিপু তাকে উত্তর দেয় যে ভালোবাসার জন্য স্যার। এরপরেই টিপু তাকে সব কথা খুলে বলে যে গাঞ্জির লোকেরা তার প্রেমিকার বাবার কাছ থেকে জোর করে আফিম নিয়ে যায়, তাই তার প্রেমিকার বাবার লাইসেন্স বাঁচানোর জন্যই সে এখান থেকে শুধুমাত্র 50 কেজি কাঁচামালি নিতে এসেছিল। তো টিপুর এই সব কথা শুনে অর্জুনও তখন তার পুরনো দিনের কথা মনে করে যে সেও যখন ভালোবাসায় পড়েছিল তখন তো সেও এমন অনেক পাগলামি করত। তো এখন টিপুর এইসব কথাবার্তা শুনে টিপুকে তার কাছে বেশ ইনোসেন্ট মনে হয়, তাই সে টিপুকে ছেড়ে দেয়। টিপুও তো এতে অনেক খুশি হয়ে যায়। এদিকে গাঞ্জি ভাইয়ের জ্ঞান ফিরে আসে। সে এখন আগের থেকে বেশ খানিকটা সুস্থ হয়ে গেছে। এদিকে টিপু ফিরে বান্টির সাথে দেখা করে। বান্টি তাকে জিজ্ঞেস করে যে তুই ছাড়া পেলি কি করে, এরকম কেসে পুলিশরা তো ছাড়ার কথা না। টিপু তখন তাকে বলে যে অর্জুন স্যার তো এমনিতেই ছেড়ে দিল। বান্টি তখন তাকে বলতে থাকে যে তুই তো অনেক লাকি রে। তখন বান্টি টিপুকে আরো বলে যে শোন, যুগ্ন তো নাকি নাভেদের সাথে মিলে ডিল করার প্ল্যান করছে। এই শুনে তো টিপু অনেক রেগে যায়, কারণ সে তো নাভেদকে মেরে তার বন্ধুর মৃত্যুর বদলা নেওয়ার জন্যই গাঞ্জি গ্যাং জয়েন করেছে, আর এরাই এখন নাভেদের সাথে কাজ করতে চাচ্ছে। তো এসব শুনে সে বান্টিকে বলে আসলে এরা সবাই স্বার্থপর, এরা নিজের স্বার্থের জন্য আমাদেরকে শুধু ব্যবহার করে আর কাজ শেষ হলেই আমাদের ফেলে দেয়। এবার আমিও কাউকে ছাড়বো না, সবাইকে দেখে নিব। বান্টিও তখন টিপুকে বলে যে আমি তোমার সাথে আছি, তুমি কোনো চিন্তা করো না। এদিকে আমরা দেখতে পাই গাঞ্জি ভাইয়ের সুস্থ হওয়ার খবর পেয়ে যুগ্ন মোটেও খুশি হয় না। সেভাবে যদি তার বাবা জানতে পারে যে সে ওই ডিলটার কোনো উন্নতি করতে পারেনি, তাহলে তো সে মনে করবে যে যুগ্ন কোনো কাজেরই নয়। তখন সে যুগ্নকে অনেক ছোট করে কথা বলবে। সে তো তার বাবার চোখে এভাবে ছোট হতে চায় না, তাই সে তার বাবার সাথে দেখাও করে না। এরপরে আমাদের অর্জুনকে দেখানো হয়। সে এসপি মিশ্রার সাথে কথা বলতে আসে। এসপি মিশ্রা তাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কেন এসেছো। তখন অর্জুন তাকে বলে যে স্যার, আমি এখানকার সিস্টেম বুঝতে পেরেছি। এখন আপনি কি এই সিস্টেমের নিচে থেকে গাঞ্জির লোকেদের কাছ থেকে সামান্য কমিশন নিবেন, নাকি সিস্টেমের উপরে উঠে ডিলের শেয়ার নিবেন, কোনটা? মিশ্রা তখন তাকে জিজ্ঞেস করে যে তুমি কি বলতে চাইছো। তখন অর্জুন তাকে বলে যে সুকান্তর ডিল শুধুমাত্র গাঞ্জি পূরণ করতে পারত, সে বাদে যুগ্ন বা নাভেদ কেউই এই কাজ করতে পারবে না, কিন্তু আপনি আর আমি চাইলে এটা কিন্তু করতে পারবো। এটা শুনে এসপি মিশ্রা তাকে বলে যে ও তার মানে এজন্যই তুমি সিজ করা সব মালামাল অফিসিয়াল রেকর্ডে রাখোনি, কিন্তু এরা যদি আমাদের এই ব্যাপারে জানতে পারে তাহলে কিন্তু আমরা বিপদে পড়তে পারি, এই কথাটা মাথায় আছে তো? অর্জুন তাকে বলে যে বড় দান মারার জন্য তো আমাদের একটু রিস্ক নিতেই হবে। এসপি মিশ্রা তখন অর্জুনের সাথে এই ডিলে যুক্ত হওয়ার জন্য রাজি হয়ে যায়, কারণ সে তো আগে থেকেই টাকার ক্ষুধার্ত। তো এসপি মিশ্রা তখন ফ্যাক্টরি থেকে সব মালামালগুলো নিয়ে একটা পুরাতন গোডাউনে নিয়ে আসে, কারণ ফ্যাক্টরিতে সরকারি লোক আসার কথা আছে। তো এসপি মিশ্রা ফ্যাক্টরি থেকে মালামাল সরিয়ে নিচ্ছে এই খবর যুগ্নও জানতে পারে, কারণ যুগ্ন তো আগে থেকেই এসপি মিশ্রার উপর নজর রাখার জন্য তার লোকেদের বলে রেখেছিল। যুগ্ন তখন ভাবে যে এসপি মিশ্রা আর অফিসার অর্জুন নাভেদের সাথে মিলে ডিল করার প্ল্যান করছে হয়তো। এদিকে নাভেদ আত্মারামের সাথে অনেক রাগারাগি করছিল, কারণ আত্মারাম গাঞ্জিকে মারতে পারেনি। আত্মারামকে তো সে অনেক টাকা দিয়ে এনেছে, তাই সে তাকে বলে যে তুমি তো কোনো কাজেরই না দেখছি, তুমি বড় কাউকে কোনোদিন মেরেছ? আমার তো মনে হচ্ছে যে ছোটখাটো মাস্তানকে মেরেই এত নাম কামিয়েছ। আত্মারাম তো এসব শুনে অনেক রেগে যায়, তাই সে তখনই নাভেদকেই মেরে ফেলে এবং সেখান থেকে চলে যায়। এরপরেই যুগ্নকে দেখানো হয়। সে তার দলবল নিয়ে সেই পুরনো গোডাউনে এসেছে। এখান থেকে সে ট্রাক ভর্তি আফিম সুকান্তকে দিয়ে তার ডিল পূরণ করতে চায়, কিন্তু সেখানে অনেক পুলিশ পাহারা দিচ্ছিল এবং তাদের সাথে এসপি মিশ্রাও ছিল, তাই যুগ্ন তার লোকেদের সাবধানে থাকতে বলে। সেই জায়গাটি ভালোভাবে দেখে নেওয়ার পরে যুগ্ন তার দলবল নিয়ে এবার পুলিশদের উপরেই হামলা করে দেয়। তাদের মধ্যে তো বেশ খানিকটা লড়াই হয়, কিন্তু রাতের বেলা আচমকা হামলা করায় পুলিশরা ভালোভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারে না। তখনই এসপি মিশ্রা যুগ্নকে ফায়ারিং থামাতে বলে। সে বাইরে এসে যুগ্নকে বলে যে আমি এই আফিম নিয়ে তোমার কাছেই আসছিলাম, একটু বোঝার চেষ্টা করো। কিন্তু যুগ্ন তো তার কোনো কথাই শোনে না। সে এসপি মিশ্রাকে সাথে সাথে মেরে ফেলে। এরপরই যখন সে গোডাউনের ভেতরে আসে তখন সে দেখতে পায় যে গোডাউনে ট্রাক নেই। তখন তার দুজন লোক তাকে বলে যে ট্রাক তো এখানেই ছিল।
এরপরেই আমাদের 10 দিন আগের দৃশ্য দেখানো হয়। টিপু আর্জুনের কাছে এসে বলে যে আমি জানি আপনি সুকান্তর সাথে ডিল করছেন, আমি আপনাকে সাহায্য করব। আর্জুন তখন জিজ্ঞেস করে যে তুমি তো গাঞ্জির লোক, তুমি আমাকে কেন সাহায্য করবে? তখন টিপু তাকে বলে যে যেই নাভেদ আমার বাবা এবং আমার বন্ধুকে মেরেছে, আর যুগ্নু তাদের সাথেই হাত মিলাচ্ছে, তাই আমি আর ওর হয়ে কেন কাজ করব? আপনি সূর্যকান্তর রসিদ দিয়ে দিন, আমি আপনাকে বলছি যে কি কি করতে হবে। এরপরই টিপু তাকে বলে যে ফ্যাক্টরিতে যুগ্নু হামলা করতে পারে, তাই সব মাল এসপি মিশ্রার সাহায্যে নিয়ে কোথাও রেখে দিন। যুগ্নু মিশ্রার উপর নজর রেখে আফিম লুট করতে অবশ্যই আসবে, আর তারা যখন লড়াই করায় ব্যস্ত থাকবে সেই সুযোগেই আমি ট্রাক নিয়ে পালিয়ে যাব, আর এদিকে উভয় পক্ষ থেকে কেউ মারা গেলে আপনারাই লাভবান হবেন। এই প্ল্যানটি আর্জুনেরও বেশ ভালো লাগে, তাই সে টিপুকে সূর্যকান্ত বাবুর রসিদ দিয়ে দেয়, আর টিপু তার দেওয়া কথা মতো সুযোগ বুঝে ট্রাক নিয়ে পালিয়ে যায়। এরপরে সে ওই ট্রাকটি একটি জায়গায় রেখে সুকান্তর সাথে দেখা করে, আর তার কাছ থেকে টাকাটা নিয়ে সে তাকে ট্রাকের লোকেশন বলে দেয়। এদিকে আর্জুন তো অনেক চিন্তায় ছিল যে টিপু ঠিকমতো কাজ করতে পারবে কিনা। সে টিপুর ফোনের জন্যই অপেক্ষা করতে থাকে। রামপ্রসাদও তার সাথেই ছিল। তখনই টিপু আর্জুনকে ফোন করে আর তাকে বলে যে সব ঠিকমতো করা হয়ে গেছে। আর্জুন তো টিপুর কথা শুনে খুবই খুশি হয় এবং তাকে বলে যে তুমি ভালো কাজ করেছো। এই বলে আর্জুন সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই তার কাছে আর একটা ফোন আসে। ফোনের কথা শুনেই তো আর্জুন অনেক শকড হয়ে যায়। সে জিজ্ঞেস করে যে তুমি কে? তখনই অপর প্রান্ত থেকে সে বলে যে আত্মারাম। আত্মারাম তখন একটা শয়তানি হাসি দিয়ে ফোন কেটে দেয়। আত্মারাম তাকে কি বলেছে তা তো আমরা একটু পরেই জানতে পারবো। এরপরে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। গঙ্গারামকে যখন চন্দ্রলেখা ম্যাডাম সবকিছু বোঝায়, তখন গঙ্গারাম তার করা কাজের জন্য খুবই গিল্টি ফিল করে। তাই সে চূর্ণ আর লালকৃষ্ণকে এসে সরি বলে। গঙ্গারাম লালকৃষ্ণকে বলে যে আমি জ্যোৎস্নাকেও সরি বলবো, আর তোদের দুজনের মধ্যে প্রেমের একটা সম্পর্ক করেই ছাড়বো। লালকৃষ্ণ তখন তাকে বলে যে এখন আর কোনো লাভ নেই, জ্যোৎস্না আর আমার সাথে কথা বলবে না। গঙ্গারাম তখন তাকে বলে যে তুই তো খুব ভালো চিঠি লিখিস, তুই চিঠি লিখেই ওকে সব বুঝিয়ে বল, আর আমিও ওকে সরি বলবো। এই বলেই গঙ্গারাম সেখান থেকে চলে যায়। আর লালকৃষ্ণ তখন জ্যোৎস্নার জন্য চিঠি লিখতে থাকে, কিন্তু সে পোলাইটলি সরি না বলে তার মনের ভাব প্রকাশ করার জন্য র‍্যাপ সং লিখে দেয়। এরপরেই জ্যোৎস্না যখন স্কুল থেকে বাড়ি ফিরছিল, লালকৃষ্ণ তখন জ্যোৎস্নার সামনে গিয়ে বলে যে আমি তোমাকে কিছু বলতে চাই। এরপরেই সে চিঠি বের করে আর র‍্যাপ করতে লাগে, যা শুনে তো জ্যোৎস্না তার উপর আরো রেগে যায়। তখনই সেখানে গঙ্গারামও চলে আসে। গঙ্গারাম তো লালকৃষ্ণর র‍্যাপ করা দেখে বলে যে ও এগুলো কি করছে, ও তো সব গন্ডগোল করবে। কিন্তু তখনই একটি মাইক্রো ভ্যানে করে কিছু লোক চলে আসে আর জ্যোৎস্নাকে কিডন্যাপ করে নিয়ে যেতে লাগে। এতে লালকৃষ্ণ বাধা দিতে গেলে গুন্ডারা তাকেও ধরে নিয়ে যায়। এই দেখে তো চূর্ণ আর গঙ্গারাম তাদের পিছু করতে লাগে। তারা সবাই অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল, কিন্তু তারা সাইকেলে করে বেশিক্ষণ মাইক্রো ভ্যানের পিছু করতে পারে না। তখনই তারা পথে চন্দ্রলেখাকে দেখতে পায়, তাই তারা তাদের ম্যাডামকে সবকিছু খুলে বলে এবং ম্যাডামকে নিয়ে সেই গুন্ডাদের আড্ডায় চলে আসে। গঙ্গারাম তখন আত্মারামকে দেখতে পায়। সে বলে যে লোকটা অনেক ভয়ানক, তাকে আমি খুন করতে দেখেছি। চন্দ্রলেখা তখন চূর্ণকে পাঠায় পুলিশ ডেকে আনতে। গঙ্গারাম তখন তার কাছে থাকা বন্দুক বের করে। চন্দ্রলেখা এটা দেখে খুবই অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে যে তুমি বন্দুক কোথা থেকে পেলে। সেই সময় আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যে বাবু টাইগার যখন মারা যাচ্ছিল তখন সে গঙ্গারামকে এই বন্দুকের ব্যাপারেই বলেছিল। এটা বাবু টাইগারেরই বন্দুক ছিল। তো সেই সময় আবার দেখা যায় আত্মারাম সেখান থেকে চলে গিয়ে আর্জুনকে ফোন করে আর তাকে বলে যে তোমার মেয়েকে আমি কিডন্যাপ করেছি, যদি তোমার মেয়েকে জীবিত দেখতে চাও তাহলে আফিমের ট্রাক নিয়ে আমার দেওয়া ঠিকানায় চলে আসো। আর্জুনও তো তখন তার মেয়ের জান বাঁচানোর জন্য আত্মারামের কথা মতো ট্রাক নিয়ে চলে আসতে লাগে। আসার সময় সে ভাবে যে আত্মারাম কার হয়ে কাজ করছে, কারণ সে খবর পেয়েছে যে নাভেদ মারা গেছে, আর নাভেদ যদি মারাই যায় তাহলে আত্মারাম কার হয়ে কাজ করছে। তখনই সে ভাবে যে আত্মারাম হয়তো শেখরের হয়ে কাজ করছে। শেখর হলো সেই লোক যে আর্জুনকে ছবিগুলো দিয়ে ব্ল্যাকমেইল করেছিল। এরপরে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে নাভেদ মারা যাওয়ার পর শেখর আত্মারামকে রিকোয়েস্ট করে তার হয়ে কাজ করতে, আর তার কথা মতোই আত্মারাম এতক্ষণ এই কাজগুলো করছিল। এদিকে আফিমের ট্রাক না পেয়ে সুকান্ত তো অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়।
তখনই যুগ্নুর সাথে তার দেখা হয়। যুগ্নু তাকে বলে যে অন্যের সাথে ডিল করে আপনি কাজটা ঠিক করেননি। সুকান্ত তো এমনিতেই তার উপর রেগেছিল, তাই সে যুগ্নুর উপর এবার হামলা করে বসে। কিন্তু যুগ্নুর লোকেরাও হামলার জন্য প্রস্তুত ছিল। উভয় দলের মধ্যেই বন্দুক যুদ্ধ হয়, আর সেখানে শুধু যুগ্নুই বেঁচে ছিল, বাকি সবাই মারা যায়। এদিকে গঙ্গারাম আর চন্দ্রলেখা আত্মারামের লোকেদের কাছে ধরা পড়ে যায়। তো এরপরই আত্মারাম সেখানে আসলে গঙ্গারাম তার দিকে বন্দুক তাক করে। আত্মারাম তাকে গুলি চালাতেও বলে, আর গঙ্গারামও গুলি চালালে গুলিটি আত্মারামের গলার লকেটে লাগে, আর এবারও আত্মারাম বেঁচে যায়। এবার সে গঙ্গারামকে মারার জন্যই আসছিল। ঠিক তখনই টিপু ভ্যান নিয়ে এসে আত্মারামকে ধাক্কা মারে। সবাই ভাবে যে আত্মারাম হয়তো মারা গেছে। তখন আমরা জানতে পারি চুন্নুই টিপুকে বলেছিল যে চন্দ্রলেখা ম্যাডাম বিপদে আছে আর আত্মারামদের আস্তানায় আছে। তো এখন টিপু আত্মারামকে মারলে আত্মারামের গুন্ডারা তার উপর হামলা করতে থাকে। টিপু তো সবাইকে নিয়ে পালাতে লাগে। এরপরেই তার একটা সেফ জায়গায় লুকিয়ে পড়ে। গঙ্গারাম তখন টিপুকে তার বাবার দেওয়া বন্দুকটা দেয়। এরপরই সে আর বান্টি মিলে সব গুন্ডাদের মারতে লাগে। তখনই সেখানে ইন্সপেক্টর আর্জুন চলে আসে। আর্জুনকে দেখেই তো টিপু তাকে বলে যে আপনার মেয়ে সেফ আছে, চিন্তার কোনো কারণ নেই। এরপরই তারা দুজনে সব গুন্ডাদের মেরে ফেলে। রামপ্রসাদ তখন আর্জুনকে বলে যে শেখর ট্রাকের দিকে গেছে। এই কথা শুনে তো আর্জুনও ট্রাকের কাছে যেতে লাগে। এদিকে টিপু আর বান্টি দেখে যে আত্মারাম তো সেখানে নেই, এর মানে সে এখনো বেঁচে আছে। এই দেখে তো টিপু খুবই ভয় পেয়ে যায়। বান্টি তখন টিপুকে বাবু টাইগারের বন্দুকটা দেয়। টিপু তখন তার বাবার বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে আত্মারামকে খুঁজতে। এদিকে আর্জুন ট্রাকের কাছে এসে শেখারকে খুঁজতে লাগে। শেখার তখন পেছন থেকে তার উপর হামলা করে বসে। সেই সময় আর্জুন শেখারকে জিজ্ঞেস করে যে তুমি এগুলো কেন করছো। শেখার তখন তাকে বলে যে তুমি সব টাকা প্রতাপকে দিয়ে দিলে আমি কি পাবো। তখনই তাদের মধ্যে লড়াই হয়, তবে শেষমেশ অর্জুন শেখারকে মেরে ফেলে। এদিকে টিপু যখন আত্মারামকে খুঁজছিল তখনই আত্মারাম হঠাৎই তার সামনে চলে আসে আর ছুরি দিয়ে টিপুকে 3 বার আঘাত করে। কিন্তু 4 বার আঘাত করার আগেই টিপু তাকে ধাক্কা মেরে দেয় আর তার বাবার বন্দুক দিয়ে আত্মারামের গায়ে গুলি করে দেয়। এবার তো আত্মারামের গায়ে গুলি লাগে এবং সে সেখানেই পড়ে যায়। এদিকে অর্জুন, বান্টি আর চন্দ্রলেখা এসে টিপুকে সেখান থেকে নিয়ে যায়। চন্দ্রলেখা তো টিপুকে জড়িয়ে ধরে অনেক কাঁদতে থাকে। এরপরে অর্জুন প্রতাপকে ফোন করে আর বলে আমি তোকে কোনো টাকা দেব না, তোর যা ইচ্ছা তাই করিস, কারণ সে এখন সব আফিম সরকারকে হ্যান্ডওভার করবে। এরপরেই ইয়ামিনী অর্জুনকে সেই ফিল্ম দিয়ে দেয়। সে অর্জুনকে ভালোবাসতো, তাই সে অর্জুনের কোনো ক্ষতি করতে চায় না। ইয়ামিনী ফিল্মটা দিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। এরপরই যুগ্নুকে দেখানো হয়। সে মেয়েদের মতো সেজে তার বাবার কাছে আসে আর বলে যে আপনি থাকাকালীন আমি কোনোদিনই নিজের মতো বাঁচতে পারিনি, তাই এবার থেকে আমি আমার মতো করে বাঁচব। এই বলেই সে তার বাবার মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে দেয়। এতে তো তার বাবা ছটফট করতে করতে সেখানেই মারা যায়। এদিকে আমরা দেখি যে আত্মারাম এখনো মারা যায়নি, সে বেঁচে আছে। আর এই দৃশ্যের সাথেই এই গল্পের ফার্স্ট সিজন এখানেই শেষ হয়ে যায়। তবে এর পর কি হবে? আত্মারাম যেহেতু বেঁচে আছে তার মানে সে আবারও আসবে টিপুর সাথে লড়াই করতে। আর তাদের এই লড়াইয়ে কে জিতবে কে হারবে তা তো আমরা এর পরবর্তী সিজন আসলে তখনই জানতে পারবো। আর এর পরবর্তী সিজন যখনই আসবে আমি তা আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। তো এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।